নার্সিং হোমের আইসিসিউ। সামনের বেডে শুয়ে আছে মানুষটি। পাশে বিপ বিপ শব্দে চলছে মনিটর। গোটা আইসিসিউতে যেন এক মৃত্যুর নিস্তব্ধতা, যা বারবার চিরে দিচ্ছে অনেকগুলো মনিটর থেকে ভেসে আসা বিপ বিপ শব্দ। যে কোনো হাসপাতাল বা নার্সিংহোমের আইসিসিউ যেন জানান দেয় আমাদের জীবন কতখানি তুচ্ছ, কতখানি পলকা। মুহূর্তের ব্যবধানে একজন মানুষ হারিয়ে যেতে পারে চিরতরে। এ যেন এক ভয়াবহ রোলার কোস্টার রাইড। আস্তে আস্তে এগিয়ে গেলেন এক মহিলা সেই পেশেন্টের দিকে। কাঁধের ব্যাগের চেন খুলে বের করে আনলেন একটা প্যাকেট। সেটা থেকে বের করে আনলেন আশীর্বাদী ফুল। ছুঁয়ে দিলেন পেশেন্টের কপালে, বুকে। ডাক্তার বলেছেন বেঁচে যাওয়ার সম্ভাবনা আছে, তবে এখনো অপেক্ষা করতে হবে 10 ঘন্টা। এক মারাত্মক দোলাচলে কেটে গিয়েছে 62টা ঘন্টা। ঈশ্বরের অনুগ্রহ ছাড়া অসম্ভব এই অলৌকিক পরিত্রাণ। ভদ্রমহিলার গলা কেঁপে উঠল, চোখ ভিজে এলো। প্যাকেট থেকে একটা ছোট শিশি বের করে তিনি ছিপি খুলে পেশেন্টের দিকে এগোতেই পেছন থেকে নার্সের গলা ভেসে এলো। ওকে কি করছেন? গুরুদেবের কাছে গেছিলাম, উনি এই আশীর্বাদী ফুল আর চরণামৃত দিয়েছেন, তাই। না, কোনো মতেই আমরা এটা অ্যালাউ করতে পারবো না। স্যার বারবার নিষেধ করে গিয়েছেন। মা, তোমরা আজকালকার ছেলে মেয়ে ঠাকুর দেবতায় বিশেষ ভক্তি করো না, কিন্তু আমরা করি। ঠাকুরের কৃপা না থাকলে ওকে কি আর। প্লিজ মাসিমা, একটু বুঝুন, এভাবে হয় না। এতে পেশেন্টের ভয়ঙ্কর ক্ষতি হতে পারে। কি বলছো মা? চরণামৃততে আর কি ক্ষতি হবে? নার্স কিছু বলতে গিয়েও যেন বলতে পারে না। একজন মায়ের আবেগকে কিভাবে শান্ত করবে? তবু আরেকবার চেষ্টা করল, কিন্তু মুহূর্তের অসাবধানতায় পেশেন্টের মুখে চরণামৃত ঢেলে দিলেন ভদ্রমহিলা। নার্সের সর্বাঙ্গ কেঁপে উঠল। মনে পড়ে গেল ডাক্তারের নিষেধাজ্ঞা। মুহূর্তের আবেগ কি ডেকে আনতে চলেছে কোনো ভয়ঙ্কর পরিণতিকে? ভদ্রমহিলা আর দাঁড়ালেন না, বেরিয়ে গেলেন। কিছুক্ষণ হতভম্বের মতো দাঁড়িয়ে রইল নার্স। আর ঠিক এমন সময় সামনে যা দেখল তাতে নার্সের বুকের রক্ত জমে বরফ হয়ে গেল। এই পৃথিবীতে যা কিছু ঘটে সব কিছু কি সব সময় যুক্তি মেনে ঘটে, বিজ্ঞান মেনে ঘটে? শেক্সপিয়ার তো বলেছিলেন, There are many things in heaven and earth, Horatio, than are dreamt of in your philosophy. তাহলে সেটা কি ভুল? হয়তো নয়। তাই হয়তো আমাদের পৃথিবীতে মাঝে মাঝে এসে পড়ে এমন কিছু, এমন অন্য কোনো এক জগতের আহ্বান যা সব কিছু তছনছ করে দিতে পারে নিমেষে। বিভা ক্যাফেতে আজ শুনবেন হেমন্ত দত্তর কলমে এক অলৌকিক ভয়ের আখ্যান, নীলাবন্তী, নিষিদ্ধ এক। গল্প পাঠে অভিষেক। কুমলি, এই কুমলি, কোথায় গেলি? কুমলি! কুসুম ডেকে চলেছে পাগলের মতো, কিন্তু কুমলির কোনো খোঁজই পেল না সে। বিকেল থেকে খুঁজে চলেছে, কোথাও কুমলির দেখা নেই। সন্ধে গড়িয়ে নামছে, চারপাশে ছাই রং গাঢ় হচ্ছে একটু একটু করে। আকাশের কোণেও জমছে মেঘ। রাস্তায় মনুর মা বলছিল সে নাকি কুমলিকে এই পাট ক্ষেতের দিকে যেতে দেখেছে। কুসুম গলা উঁচিয়ে আবারও ডাক দিল, কুমলি! সামনের পাট ক্ষেতের লম্বা লম্বা পাট গাছে যেন ধাক্কা খেয়ে খেয়ে ফিরে এলো ডাকটা। কুসুম একবার সুদীর্ঘ পাট ক্ষেতের দিকে তাকালো অনেক আশা নিয়ে, কিন্তু লম্বা লম্বা পাট গাছগুলো আড়াল করে রেখেছে সামনের দৃশ্যকে। পাট ক্ষেতের শেষে আছে কাকবুড়ির বিল। এক মুহূর্তের জন্য কুসুমের বুকটা ছ্যাঁত করে উঠল। কুমলি আবার ওই বিলের দিকে চলে যায়নি তো?
বুকের গুড়গুড়ানিটা যতটা সম্ভব চাপা দিয়ে সে আবারও ডাক দিল, আমার ডাক শুনতে পাচ্ছিস কুমলি? না, কোনো উত্তর এলো না। মৃদু হাওয়া বেগ বাড়াচ্ছে, পাটের ক্ষেতে গাছের মাথাগুলো দুলছে বেগে, আকাশে বিদ্যুতের ফলা হলদেটে দাগ টানছে কালো চাদরে। কুসুম কি করবে না করবে বুঝতে পারল না। চারিদিকে গাঢ় হচ্ছে অন্ধকার দ্রুত। সে নিজের মনেই একবার ঠোঁট কামড়ালো, চাপা বিরক্তি নিয়ে বলল, আমি আর ডাকবো না, কিন্তু বাবাকে গিয়ে বলছি, তারপর তোকে টানতে টানতে নিয়ে যাবে। বিরক্তিটা নিয়ে ফিরতে যাচ্ছিল কুসুম, ঠিক তখনই মনে হলো ওই দূরের পাট ক্ষেতটা নড়ছে যেন একটু বেশি। তবে কি কুমলি ওইখানে? কিন্তু ওই পাট ক্ষেতের ভিতর সে কি করছে? অনেকটা দ্বিধা আর অনেকটা ভয় বুকে নিয়ে কুসুম এগিয়ে গেল দ্রুত পায়ে ক্ষেতের দিকে। হাওয়ার বেগ আরও বেড়েছে, পাট গাছগুলো দুলছে আরো জোরে। তাই কুসুম বুঝতে পারল না একটু আগে প্রবল নড়াচড়াটা ঠিক কিসের ছিল। তবু সে আরো একবার ডাক দিল, কুমলি, সারা দে না রে, কেন এমন করছিস? তখন একটু মেরেছি বলে এত রাগ? আচ্ছা, আর কোনো দিন মারবো না, এবার তো বাড়ি চল। সামনের পাট ক্ষেতের আলপথ ধরে কেউ যেন ছুটে গেল। চকিতে সেদিকে দৃষ্টি ফেলল কুসুম। কেন যেন তার মনে হলো যে ওভাবে ছুটে গেল সে কুমলি। কুসুম দ্রুত পায়ে এগিয়ে গেল আলপথটা ধরে, যে পথে কেউ একটু আগে চোখের পলকে অদৃশ্য হয়ে গেছে। এগিয়ে যেতে যেতে কুসুম যে কখন কাকবুড়ির বিলের ধারে পৌঁছে গেছে তা সে খেয়ালই করেনি। দমকা হাওয়া ঢেউ তুলেছে বিলের কালো জলে, চারপাশে হিসেসে একটা শব্দ। কুসুমের মুখে ভয়ের একটা ঢেউ উঠল। দুচোখ বিস্ফারিত করে সে তাকালো ফেলে আসা পাট ক্ষেতের দিকে। খোঁজার ঝোঁকে অথবা অজানা কোনো টানে সে চলে এসেছে এই জায়গাটায়। কি করে একা ফিরবে সে এখন? বুকে অত সাহস আদৌ কি আছে? কিন্তু কিন্তু কুমলিকে না নিয়ে কি ফিরবে এমনটাও যে মন চাইছে না তার। বাবা কাজ সেরে ফিরে এসে জিজ্ঞেস করলে কি জবাব দেবে সে? কুসুমের মা মারা গেছে বছর 2 হলো। তারপর থেকে গোটা সংসারের দায়িত্ব এসেছে তার কাঁধে। রান্নাবান্না করা, দুলু আর কুমলির দেখাশোনা করা, সবকিছু তাকেই সামলাতে হয়। 17 বছরের একজন মেয়ের পক্ষে বড় কঠিন সে কাজ। তবুও যতটা সম্ভব হাসি মুখে সবকিছু সামলায় কুসুম। কিন্তু সংসারের এত চাপে সবসময় মেজাজ কি আর ঠিক থাকে? সে সময় দুলু বা কুমলি জ্বালাতন করলে 2-4 ঘা বসিয়ে দেয় কুসুম। আজও কুমলিকে এমনই লাঠিটা নিয়ে ঘা ধুই বসিয়েছিল। কিন্তু সে যে তার জন্য অভিমান করে এভাবে ঘর ছেড়ে বেরিয়ে আসবে ভাবতে পারেনি কুসুম। চারপাশের ঝোড়ো হাওয়ার চেয়েও বড় কোনো এক ঝড় যেন বইতে শুরু করলো কুসুমের বুকে। শেষবারের মতো মরিয়া চেষ্টা করলো কুমলিকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। কুমলি, বললাম তো আর মারবো না। এক মুহূর্ত অপেক্ষা করলো কুসুম, না, কুমলির তরফ থেকে কোনো উত্তর এলো না। বিরক্তিটা চরমে উঠে গেল। বেশ, থাক এখানে পড়ে, আমি বাড়ি চললুম। কুসুম চরম রাগ আর বিরক্তি নিয়ে বাড়ি ফেরার জন্য পা বাড়াতে গেল। আর তখনই চোখে পড়ল দৃশ্যটা। কাকবুড়ির বিল ছাড়িয়ে কিছুটা এগোলেই পড়বে নীলকুঠি। ইংরেজরা চলে গেছে বহু বহু বছর আগে, কিন্তু রেখে গেছে তাদের নিদর্শন। ভাঙাচোরা কুঠিগুলোতে কান পাতলে আজও হয়তো শোনা যাবে কালো চাবুকের আস্ফালন বা অসহায় চাষিদের করুণ আর্তনাদ। কিন্তু পরিত্যক্ত ওই নীলকুঠিতে আলো জ্বালল কে? অদম্য এক কৌতূহল কুসুমের বুকে নাড়া দিল। কোনো এক অজানা আকর্ষণে কুসুমের পা দুটো এগিয়ে চলল নীলকুঠির দিকে। অদম্য কৌতূহলটাই একটু আগে বুকের ভিতর জমতে থাকা ভয়ের বিন্দুটাকে মুছে দিল যেন। এই মুহূর্তে কুসুম ভুলে গেল কুমলির কথা, ফেলে আসা পাট ক্ষেতের কথা, কাকবুড়ির বিলের কথা, সময়ের কথা, চারপাশের পরিবেশের কথা। কোনো এক অমর টান তাকে টেনে নিয়ে চলেছে জ্বলন্ত ওই বিন্দুটার দিকে। ভাঙাচোরা নীলকুঠির কাছে এসে
কুসুমের পা দুটো থেমে গেল। কানে এসে লাগছে বিচিত্র মন্ত্র উচ্চারণের শব্দ। এখানে এমন মন্ত্র কে পড়ছে? তবে কি? কৌতূহলের পারদ চড়ল। গুটি গুটি পায়ে এগিয়ে গেল কুসুম নীলকুঠির দরজাটার দিকে। দরজায় পৌঁছে উকি দিল ভিতরে, আর যা দেখলো তাতে বুকের রক্ত হিম হয়ে গেল তার। মেরুদণ্ড দিয়ে বয়ে গেল হিম শীতল স্রোত। ঘরের মেঝে কাঠের তৈরি, জরাজীর্ণ সেই মেঝের একটা কোণে রয়েছে মাঝারি সাইজের একটা টেবিল আর একটা চেয়ার। চেয়ারে বসে আছে কোনো এক মহিলা। উল্টো দিক থেকে তাকে ভালো দেখা যাচ্ছে না, কিন্তু মহিলার পোশাক দেখে কুসুমের মনে হলো এ কোনো সাধারণ মানুষ হতেই পারে না। টেবিলে ছোট্ট একটা হ্যারিকেনের মতো আলো জ্বলছে, আর তার পাশেই রাখা আছে একটা প্রমাণ সাইজের বই। মহিলা বইটার উপর ঝুঁকে পড়ে চলেছে বিচিত্র শব্দ। কাছেই কোনো একটা গাছে একটা পেঁচা ডেকে উঠল তীক্ষ্ণ স্বরে। মহিলা একবার ঘাড় একটু তুলে কান পাতল ডাকটায়, ঘ্যাস ঘ্যাসে গলায় বলল, মঙ্গ, আমার খাবার এনেছিস? বেশ, দিয়ে যা। কথাটা শেষ হবার সাথে সাথেই একটা বিশাল আকৃতির কাল পেঁচা ডানা ঝাপটে ঢুকলো ভাঙা জানালা দিয়ে। মুখে তার বড় সাইজের একটা ইঁদুর। কাল পেঁচাটা এসে বসলো ভাঙাচোরা কাঠের মেঝেতে, নামিয়ে রাখলো ইঁদুরটা। যা মঙ্গ, বাসায় ফিরে যা। আমায় এখন খাবার বানাতে হবে। বানানো হলে ঠিক সময় ডাকবো। এখন যা। নির্দেশ পেতেই কাল পেঁচাটা একই রকম ডানা ঝাপটে উড়ে গেল। কুসুম অবাক হয়ে গেল ভীষণ। কোনো পেঁচা কারো পোষা হতে পারে? মহিলা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, ঘুরল পিছনের দিকে। কুসুম এবার স্পষ্ট দেখতে পাচ্ছে মহিলাকে। বাপরে, কোনো মহিলা এত কুৎসিত হতে পারে? মুখ দেখলে মনে হচ্ছে 2 শতক আগে তার জন্ম। চুল গাছের শিকড়ের মতো, নখ দীর্ঘ, অতি দীর্ঘ। গায়ের পোশাক যেন বস্তা জাতীয় কিছু দিয়ে তৈরি। এক পলক দেখলেই মনে হবে মহিলা গত 10 বছরে একবারও স্নান করেনি। মহিলা এগিয়ে গিয়ে তুলল ইঁদুরটাকে লেজ ধরে। এগিয়ে যেতে গিয়েও কি ভেবে দরজার দিকে তাকালো। কুঁচকে যাওয়া কপালের চামড়া আরও যেন কুঁচকে গেল। কুসুম দ্রুত নিজেকে সরিয়ে নিল দরজার কাছ থেকে। শরীরটা মিশিয়ে নিল গাঢ় অন্ধকারে। মহিলা 1 পা 2 পা করে এগিয়ে আসছে দরজার দিকে। কাঠের পাটাতনে ক্যাচ ক্যাচ আওয়াজ শুনতে পাচ্ছে কুসুম। অন্ধকারে যতটা সম্ভব নিজের শরীরটা মিশিয়ে দম প্রায় বন্ধ করে দাঁড়িয়ে রইল সে। পায়ের আওয়াজটা দরজার দিকে আরো কিছুটা এগিয়ে এসে থেমে গেল। কুসুম মহিলার ঘ্যাস ঘ্যাসে গলাটা শুনতে পেল আবার। কে বললি? এক মুহূর্ত চরম নিস্তব্ধতা। একটু পরেই অতি প্রাকৃত মহিলা গলা উঁচিয়ে ডাক দিল, বলে। দূর অন্ধকার থেকে একটা হায়নার হিংস্র ডাক শোনা গেল। আরো একটু পরে অন্ধকার চিরে ছুটে এলো প্রকাণ্ড চেহারার এক হায়না। ঝড়ের বেগে এসে দরজা টপকে ঢুকলো ভিতরে। যা, ঘরের কোণে অপেক্ষা কর। আমি এবার খাবার বানাবো, তারপর সবাই মিলে খাবো। কুসুম আরো 1 মুহূর্ত অপেক্ষা করলো, তারপর যতটা সম্ভব নিঃশব্দে এগিয়ে গেল দরজার দিকে। আবার উঁকি দিল ভিতরে। ঘর ফাঁকা। টেবিলে পড়ে আছে একটা প্রমাণ সাইজের বই খোলা অবস্থায়। ভাঙা জানালা দিয়ে দমকা হাওয়া ঢুকছে ঘরে। পাতাগুলো ফরফর আওয়াজ তুলে উল্টে যাচ্ছে এদিক ওদিক। কুসুম বুকে সাহস জমা করে ঢুকলো ঘরের ভেতর। যতটা
যতটা সম্ভব নিঃশব্দে এগিয়ে গিয়ে দাঁড়ালো টেবিলটার দিকে। ভয়ঙ্কর এক কৌতূহল বুকতল পার করছে। কুসুমের কৌতূহলী দৃষ্টি আটকে গেছে বইয়ের পাতায়। মন জানতে চাইছে কি এমন আছে বইয়ের পাতায় যা ওই অতিপ্রাকৃত মহিলা এই নির্জন পরিত্যক্ত এলাকায় পড়ে চলেছে। কুসুম ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়েছে। বাংলা সে ভালোভাবে পড়তে পারে, ইংরেজিও পড়তে পারে একটু আধটু, কিন্তু এটা বাংলা বা ইংরেজিতে লেখা নয়। অক্ষরগুলো খুব সম্ভবত সংস্কৃত। পাতায় খুব অদ্ভুত অদ্ভুত ছবি। গণিত বইয়ে যেমন ছবি থাকে অনেকটা তেমন। কয়েক মুহূর্ত স্থির চোখে কুসুম তাকিয়ে রইল আঁকা বাঁকা চিত্রগুলোর দিকে। কেন যেন তার মনে হলো অদৃশ্য এক তরঙ্গ বিদ্যুৎ প্রবাহের মতো যেন সে দিয়ে যাচ্ছে তার শরীরের ভিতর। ধমনীতে রক্তকণা যেন ছুটতে শুরু করেছে, শরীর উত্তপ্ত হচ্ছে। কেমন একটা ঝাঁকুনি লাগছে যেন। কুসুম নিজেকে স্থির রাখতে চেয়েও যেন রাখতে পারছে না। কয়েক মিনিট পরেই উৎকট গা গোলানো একটা গন্ধ তার নাকে ঝাপটা দিয়ে গেল। কুসুমের শরীরটা এবার সত্যিই প্রচণ্ড নাড়া খেয়ে গেল। চোখ আপনা থেকেই সরে গেল বইয়ের পাতা থেকে। মাথা চাইছে ফিরে চলে আসতে, মন চাইছে সবটুকু দেখতে। কিছুটা যন্ত্রচালিতের মতোই এগিয়ে গেল সামনের দিকে, যেদিকে একটু আগে অদৃশ্য হয়ে গেছে সে অতিপ্রাকৃত মহিলা আর হিংস্র একটা হায়না। বেশ কয়েক পা যেতেই দেখতে পেল লাগোয়া ছোট্ট একটা ঘর। অতি মৃদু আলো জ্বলছে সেখানে। একটা চুলা, তাতে প্রমাণ সাইজের একটা কড়াই। কড়াইয়ের গরম জলে ফুটছে একটা গেছো ইঁদুর আর একটা বিড়াল। উৎকট গন্ধে ভরে আছে ঘরটা। একটু পরেই মহিলা একটা কাঠের হাতা জাতীয় কিছু দিয়ে তুলল সেদ্ধ বিড়ালটা। এই বললি এই খাবারটা তুই আর আমি খাবো, বাকিটা থাক মঙ্গ আর তার ছানাদের জন্য, কেমন? মহিলা বড় বড় নখরযুক্ত হাত দিয়ে সেদ্ধ বিড়ালটা থেকে এক খাবলা মাংস ছিঁড়ে হায়নাটার দিকে ছুঁড়ে দিল। তারপর বাকি দেহটায় কামড় বসালো সে। গন্ধটা তীব্র হয়ে ছড়িয়ে পড়ল চারপাশের বাতাসে। আর পারল না কুসুম বমির দমকটাকে আটকে রাখতে। পেটের ভিতরে খাবার ঠেলে বেরিয়ে এলো। দমকের শব্দটায় মহিলা ঘাড় ঘুরিয়ে তাকালো। তীক্ষ্ণ চোখে দেখল কুসুমকে। চোখে মুখে আগুনের প্রলেপ বুলিয়ে গেল যেন। কে তুই? কে? এখানে আসার সাহস হলো কিভাবে তোর? আমি মানে আসলে কমলিকে খোঁজার। সব জেনে গেছিস বল? আমার কাজ আর সম্পন্ন হবে না। এই মেয়ে গায়ে গিয়ে সব জানাবে। সব শেষ হয়ে গেল সব। এই বই আর কোনো কাজে দেবে না, শেষ হয়ে গেল সব। হাত খাওয়া বিড়ালটাকে সজোরে আছড়ে ফেলল মেঝেতে। সেটা থেতলে ছড়িয়ে ছিটিয়ে গেল চতুর্দিক। ভুল্লি নামক হায়নাটা নিঃশব্দে এগিয়ে এসে চিবিয়ে খেতে লাগলো টুকরোগুলো। কুসুম যেন আটকে গেছে কোনো এক জাদুতে। দৌড়ে পালাতে চাইলেও পারছে না। মহিলা যে ভীষণ আক্রোশে চলছে তা তার কোঁচকানো মুখেও স্পষ্ট। হিংস্র গলায় ভুল্লিকে উদ্দেশ্য করে বলল, কি চিবিয়ে চলেছিস তুই? এখন যা, ধর মেয়েটাকে। নির্দেশ পেতেই ভুল্লি ছুটে এলো কুসুমকে লক্ষ্য করে। কুসুম শরীরের সমস্ত শক্তি জড়ো করে উল্টো দিকে দৌড় দিল। বাইরে ঝড় উঠেছে, প্রবল বেগে বাজ পড়তে শুরু করেছে মুহুর্মুহু। কুসুম ছুটে চলেছে প্রাণ ভয়ে, আর তাকে তাড়া করে চলেছে এক অতি প্রাকৃত হায়না। কুসুম নিজেও জানে না এই হায়নার কবলে পড়লে তার কি পরিণতি হতে পারে। সে দিক বিদিক ভুলে ছুটে চলল শুধু। কাকবুড়ি বিল পার হয়ে পৌঁছলো পাট ক্ষেতের সামনে। আলপথ ধরে ছুটে গেল, আর তখনই কানে এলো তীব্র
স্বরে ডাকটা। থেমে গেল কুসুম। দেখল সামনের পাট ক্ষেত তোলপাড় করে ছুটে আসছে কেউ। কুমলি, কুমলি আসছে। হ্যাঁ, ওই তো বিদ্যুতের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে তার মাথাটা। কুসুমের বুকের সমস্ত ভয় যেন সরে গেল মুহূর্তেই। এই নির্জন পাট খেতে আর সে একা নয়, ছুটে আসছে তার আপনজন। কুসুমের মুখে যেন আলগা খুশির পরত বুলিয়ে গেল। আর ঠিক তখনই আরো একটা হিংস্র ঘড়ঘড়ের শব্দ তার কানে এসে লাগলো। চমকে তাকালো সে। অতি প্রাকৃত হায়নার চোখ দুটো জ্বলছে, শ্রীদন্ত দিয়ে গড়িয়ে পড়ছে লালা রস। কুসুমের উপর ঝাঁপিয়ে পড়ার জন্য সে প্রস্তুত হচ্ছে। খুশির পরতটা মিলিয়ে গিয়ে কালো ছায়া পড়ল মুখে। কুসুম একবার পাট ক্ষেতের দিকে তাকালো। সেদিক থেকে পাগলের মতো ছুটে আসছে কুমলি। উল্টো দিকে শরীরটা টান টান করছে হিংস্র হায়না। এক্ষুনি ঝাঁপিয়ে পড়বে কুসুমের উপর। কুসুম কি করবে না করবে বুঝতে পারল না। আর ঠিক তখনই হায়নাটা তীব্র বেগে ছুটে এলো কুসুমের দিকে। কুসুম ভীষণ ভয়ে এদিক বিদিক ভুলে ঝাঁপ দিল সামনের পাট খেতে। হায়নাটা এক মুহূর্ত থমকালো, তারপর মুখ ঘোরালো পাট ক্ষেতের দিকে। সেখানে শিং উঁচিয়ে দাঁড়িয়ে আছে কুমলি। তার নাক দিয়ে ফোঁস ফোঁস শব্দ হচ্ছে। কাদা জলেই পায়ের খুব ঢুকছে সে বুঝে গেছে তার মালিককে, তার আপনজনকে এই বিপদের হাত থেকে রক্ষা করতে হবে তাকেই। হায়নাটা ঝাঁপিয়ে পড়তে চাইল কুমলির ওপর ভীষণ গর্জন ছেড়ে। আর ঠিক তখনই শুরু হয়ে গেল এক খণ্ডযুদ্ধ। পাট গাছগুলো দুমড়ে মুচড়ে শুয়ে পড়ল ক্ষেতের ওপর। হাম্বা ডাক আর হিংস্র গর্জনে ভরে গেল চারপাশ। কর্কর শব্দে বাজ পড়ল। কুসুমের শরীরটা চেতন হারিয়ে পড়ে গেল ক্ষেতের উপর। ঝমঝম শব্দে বৃষ্টি নামল। কুসুমের অচেতন দেহটা ভিজতে লাগলো প্রবল বৃষ্টিতে। পাট ক্ষেতের মাটিতে বৃষ্টির জলের সাথে মিশতে লাগলো গরম রক্তের একটা স্রোত। দেবু ডাক্তারের সাইকেলটা লালচে মোড়ামে কিরকির শব্দে এগিয়ে চলল। গায়ের মুখটাতে পবন বাগদির চালাঘর। চালাঘরের সামনে উঁচু দাওয়াটায় বসেছিল পবন। মাঝে মাঝেই কেশে উঠছিল সে। সাইকেলের শব্দটা কানে যেতে কাশির দমকটা জোর করে থামাতে চাইল। সাইকেল এসে থামল দাওয়াটার সামনে। পবন ডান হাতটা লুকিয়ে নিল বাঁ পায়ের নিচে। দেবু ডাক্তার সাইকেল থেকে নামতে নামতে বলল, কি কাকা, আজ কেমন আছো? পবন কোনো উত্তর দিল না, আলতো মাথা নাড়ল শুধু। যেটার অর্থ ভালো আছে নাকি নেই তা ঠিক বোঝা গেল না। কাশির দমকটা কমেছে? পবন একইভাবে মাথা নাড়ল। বিড়ি টিড়ি আর খাচ্ছ না তো? আবারও মাথা নাড়ল পবন। বেশ, একটা কাজ করো, এখন এই সিরাপটা রাখো, রাতে শুতে যাবার আগে এক ছিপি করে খাবে, বেশ আরাম পাবে। পবন বাঁ হাত বাড়িয়ে নিল সিরাপের শিশিটা। দেবু ডাক্তার ব্যাগটা বন্ধ করে সাইকেলের হ্যান্ডেলে ঝুলিয়ে চলে যেতে গিয়েও থেমে গেল। পবনের দিকে ঘুরে বলল, কাকা, তোমার ডান হাতে কি আছে? পবন জোরে মাথা নাড়ল, যেটার অর্থ কই কিছু নেই তো। দেবু ডাক্তার এগিয়ে গেল। পবন ভুল ভুলে এক দৃষ্টি নিয়ে তাকালো ডাক্তারের দিকে। যেভাবে ছোট ছেলে রান্নাঘরে লুকিয়ে কিছু খেতে গিয়ে মায়ের হাতে ধরা পড়ে, এই দৃষ্টি তেমন। ডান হাতটা পায়ের তলা থেকে বের করে আনো তো। কি হলো, বের করে আনো। অপরাধীর মতো হাতটা বের করে আনলো পবন। দেবু ডাক্তার দেখল পবনের হাতে বিড়ির একটা তারা। আবার এসব খাচ্ছ? তোমায় বারণ করেছিলাম না? পবন কিছু বলতে গেল, পারল না। এতক্ষণ ঠোঁট চেপে আটকে রাখা কাশির দমকটা হুড়মুড়িয়ে বেরিয়ে এলো। দেবু ডাক্তার
বিড়ির তারাটা ছুঁড়ে ফেলে দিয়ে সাইকেলটা নিয়ে সামনে রাস্তার দিকে এগিয়ে চলল। আবারও সাইকেল কিরকির আওয়াজ তুলে এগিয়ে চলল গাঁয়ের পথ ধরে। রাস্তা দিয়ে পেরিয়ে চলা মানুষজন হাত তুলে নমস্কার জানালো। নমস্কার ডাক্তারবাবু, ভালো আছেন? দেবু ডাক্তার আলতো হেসে মাথা নেড়ে এগিয়ে চলল। চালচুলোহীন একটা মানুষ মাত্র 6 মাস আগে এখানে এসেছে, কিন্তু এই 6 মাসেই গাঁয়ের মানুষগুলোর কত আপনজন হয়ে গেছে সে। গাঁয়ের মানুষ জানে না কোথা থেকে এসেছে সে, কি বা তার অতীত পরিচয়। তারা শুধু জানে সে তাদের সব রোগের ডাক্তার। দাঁতের যন্ত্রণা থেকে পায়ের মোচড়, বুকের ব্যামো থেকে পেটের যন্ত্রণা, সব কিছুতেই গাঁয়ের লোকের ভরসা এই দেবু ডাক্তার। শুধু এ গাঁ কেন, পাশাপাশি 8-10টা গাঁয়ের মানুষের কাছে এখন যে কোনো রোগের ডাক্তার বলতে এই মানুষটাই। ও বদ্রু চাচা, আজ কেমন আছো? আম গাছের ছায়ায় বসেছিল বদ্রু চাচা। হাত তুলে মাথা নাড়ল সে। বেশ ঠিক আছে, কোনো অসুবিধা বুঝলে সন্ধ্যেবেলায় চেম্বারে চলে যেও। বদ্রু চাচা আবারও মাথা নাড়ল। দেবু ডাক্তারের সাইকেল এগিয়ে চলল আবারও সামনের রাস্তা ধরে। কিছুটা যেতেই সামনে দেখতে পেল রাহা হন্তদন্ত হয়ে কোথাও যাচ্ছে। সে সাইকেলের ঘন্টিটা বাজালো। রাহা থামল। ডাক্তারবাবুকে দেখে মাথা নিচু করে দাঁড়ালো সে। এই মানুষটাকে কেমন যেন একটা তার ভয় লাগে, আবার শ্রদ্ধাও জাগে। কাছে এসে দাঁড়ালে বুকের ভেতরটা কেমন কেমন করে, কথা জড়িয়ে যায়। আবার চলে গেলে বুকের ভেতরটা কেমন যেন ফাঁকা ফাঁকাও লাগে তার। কাজের ফাঁকে ফাঁকে ঘোরে এই মানুষটার মুখটাই তার চোখের সামনে। কি হলো রাহা, এভাবে কোথায় যাচ্ছ? কুসুমকে দেখতে। কুসুমকে? কেন, কুসুমের কি হয়েছে? কদিন ধরে কুসুমের খুব শরীর খারাপ, কেমন যেন করছে, তাই ওকে। ও তাই, বেশ চলো তো, আমিও যাব তোমার সাথে। একবার দেখি তো কি হয়েছে কুসুমের। রাহা আলতো মাথা নেড়ে এগিয়ে চলল। দেবু ডাক্তারও অনুসরণ করল তাকে। কুসুমদের বাড়ির সামনে পৌঁছতেই ভয়ঙ্কর ডাকটা শুনতে পেল। দেবু ডাক্তার ভীষণ চমকে তাকালো রাহার দিকে। দুলু ওরকম ডাকছে। আসলে কুমলিটার অমন হলো, তারপর থেকে দুলুটা না পাগল হয়ে গেছে যেন। দেবু ডাক্তারের কপালে একটা চিন্তার ভাঁজ তুলেই মিলিয়ে গেল। ছোট্ট একটা শ্বাস ছেড়ে বলল, বেশ এখন চলো, গিয়ে দেখি আগে। রাহা খোলা দরজা দিয়ে ঢুকলো ভিতরে। দেবু ডাক্তার সাইকেলটা মাটির পাঁচিলটায় ঠেস দিয়ে রেখে ডাক্তারি ব্যাগটা নিয়ে ঢুকলো একটু পরে। উঠোনের খুঁটিতে বাঁধা আছে দুলু। দেবু ডাক্তার উঠোনে পৌঁছতে দুলু প্রবল লাফালাফি শুরু করে দিল। মনে হচ্ছে এক্ষুনি যেন দড়ি ছিঁড়ে দেবে। কি করছিস? শান্ত হ, উনি ডাক্তার বাবু, ভয়ের কিছু নেই দুলু। কিন্তু দুলু শান্ত হওয়া তো দূরের কথা, লাফালাফি আরো যেন বেড়ে গেল তার। দুলুর ডাক বা উঠোনের কোলাহল পৌঁছেছে রতনের কানে। সে ছুটে এলো ঘরের ভেতর থেকে। উঠোনে রাহার সাথে ডাক্তারবাবুকে দেখে থমকে গেল একটু, কিন্তু দ্রুত নিজেকে গুছিয়ে ছুটে গেল দুলুর দিকে। দুলু তখনও একইভাবে লাফালাফি করছে দড়ি ছেঁড়ার জন্য। রতন শান্ত করতে চাইল আপ্রাণভাবে। দুলু, দুলু, দুলু শান্ত হ। দুলু, দুলু এরম করিস না। দুলু, দুলু শান্ত হ, শান্ত হ দুলু। গায়ে মাথায় সন্তান স্নেহে হাত বোলালো রতন। একটু পরেই দুলু শুয়ে পড়ল উঠোনে। তার চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ল জলের ধারা। মন খারাপ করিস না দুলু, সব ঠিক হয়ে যাবে, সব সব ঠিক হয়ে যাবে। দুলু চুপ করে শুয়ে রইল শান্ত ছেলের মতো। রতন উঠে এগিয়ে এলো ডাক্তারের দিকে। মাথা নিচু করে দাঁড়িয়ে রইল সে। কুসুমের কি হয়েছে? ডাক্তারবাবু, মানে ওই কুসুমের শরীরটা খারাপ হয়েছে। শরীর খারাপ তো চেম্বারে যাওনি কেন? আসলে ডাক্তারবাবু, আগের ওই ওষুধের দামটা এখনো। ওষুধের দাম চেয়েছি আমি? রাহা চলো তো দেখি কুসুমের কি সমস্যা হচ্ছে। আমার সাথে এইদিকে আসুন। দেবু ডাক্তার রতনকে এক প্রকার অগ্রাহ্য করেই রাহাকে অনুসরণ করে এগিয়ে গেল।
ঘরে ঢুকতেই থমকে গেল সে। বিছানায় যেন মিশে গেছে কুসুম। দ্রুত খুলল ডাক্তারি ব্যাগটা, স্টেথো দিয়ে পরীক্ষা করলো কুসুমকে অনেকটা সময় ধরে। কপালে তার চিন্তার ভাঁজ পুরু হচ্ছে। কুসুমের চোখের তলাটা একবার পরীক্ষা করলো। চোয়াল কঠিন হচ্ছে দেবু ডাক্তারের। বুকের ভেতরটা কেমন হাঁসফাঁস করছে তার। কুসুমের ফেলফেলে দৃষ্টিটা যেন তার মানসপটে জাগিয়ে দিচ্ছে আরো একটা মুখ। আরো দুটো কোটর থেকে ঠিকরে আসা চোখ যেন ভেসে উঠছে চোখের পর্দায়। কানের কাছে প্রতিধ্বনিত হচ্ছে একটা তীব্র ভর্ৎসনা। ইউ রাস্কেল, গেট আউট অ্যাট ওয়ান্স, এক্ষুনি বেরিয়ে যাও। দেবু ডাক্তারের দম যেন বন্ধ হয়ে আসতে চাইল। ডাক্তারবাবু, কি হয়েছে? এমন করছেন কেন? চল একটু চল। রাহা দৌড়ল। রতন ভীষণ হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। ঘরের দরজায় এক গ্লাস জল এনে ধরল ডাক্তারের মুখে। এক চুমুকে জলটা শেষ করলো দেবু ডাক্তার। তারপর থিতু হয়ে বসলো মেঝেতে। রতন ভীত পায়ে এগিয়ে এলো, কাপা স্বরে জিজ্ঞেস করলো, ডাক্তারবাবু, তবে কি সবাই যা বলছে সেইটাই সত্যি? দেবু ডাক্তার গোছালো নিজেকে দ্রুত। ভ্রু কুচকে তাকালো রতনের দিকে। রতন মাথা নিচু করে সরে দাঁড়ালো। দেবু ডাক্তার রাহার হাতে জলের গ্লাসটা দিতে দিতে বলল, রাহা, রতন কাকা কি বলতে চাইছে? আসলে ডাক্তারবাবু, সবাই বলছে কুসুমের নাকি কাকবুড়ির হাওয়া লেগেছে, তাইও এমন হয়ে গেছে। কুসংস্কার, 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 আরো একটা কুসংস্কার, আরো একটা জীবনবাজি। দেবু ডাক্তারের চোয়াল কঠিন হলো। কাকবুড়ি কি? ডাক্তারবাবু, গায়ের পশ্চিমে যে পাট ক্ষেত আছে তার পেছনেই আছে কাকবুড়ির বিল। সেদিন রাতে কুসুম। অজানা কোনো ভয় যেন দলা পাকিয়ে গেল রতনের গলায়। দেবু ডাক্তার নিজের মনেই মাথা নাড়ল। তারপর ঝাড়া দিয়ে উঠল সে। না, আর একটা ভুল করতে পারবে না সে, কিছুতেই না। আর একটা জীবনকে হারাতে দেবে না কিছুতেই। একটা মৃত্যু অনেক মৃত্যুর সূচনা করে। দেবু ডাক্তার বসল কুসুমের বিছানার পাশে। নাড়ি টিপে দেখল গায়ে জ্বর বেশ অনেকটাই। প্রায় স্থির হয়ে থাকা কুসুমের চোখের তারা দুটো জরিপ করল তীক্ষ্ণ দৃষ্টিতে। কুসুম, কুসুম, কি কষ্ট হচ্ছে বলো আমায়? কুসুম কোনো উত্তর দিল না। একই রকম স্থির চোখে তাকিয়ে রইল সে। হাই ট্রমা। কিন্তু কুসুম, কুসুম, আমায় বলো কি কষ্ট হচ্ছে? তুমি যদি না বলো আমি কিভাবে তোমার ট্রিটমেন্ট করব বলো তো? আচ্ছা কুসুম, তুমি কি কিছুতে ভয় পেয়েছো বা পাচ্ছ? এখানে কোনো ভয় নেই, বলো না। কুসুম এবারও কোনো উত্তর দিল না। দেবু ডাক্তারের কপালে ভাঁজ পুরু হলো। এক মুহূর্ত ভাবল কিছু। রাহাকে উদ্দেশ্য করে বলল, রাহা, তুমি কি একবার আমার চেম্বারে যেতে পারবে? হ্যাঁ ডাক্তারবাবু, বলুন কি আনতে হবে? চেম্বারে যাও, দেখবে টেবিলে একটা ছোট কালো ব্যাগ আছে, ওটা আনতে হবে। কুসুমের ব্লাড টেস্ট করতে হবে। শরীরে এত হাই টেম্পারেচার, খুব চিন্তার বিষয়। স্যাম্পলটা নিই, দেখি কি হয়। এই নাও চাবি, জলদি নিয়ে এসো। আমি এক্ষুনি যাচ্ছি ডাক্তারবাবু। রাহা চাবিটা নিয়ে ঝড়ের বেগে চলে গেল। দেবু ডাক্তার রতনকে উদ্দেশ্য করে বলল, কাকা, তুমি একটু ঠান্ডা জল আর ন্যাকড়া জাতীয় কিছু নিয়ে এসো তো, জলপট্টি দিতে হবে। রতন মাথা নেড়ে চলে গেল। দেবু ডাক্তার কুসুমের ডান হাতটা ধরল। কুসুমের চোখের তারা দুটো অল্প নড়ল। ডালিমের মতো লাল ঠোঁট দুটো কাঁপল তীর তীর করে। কুসুম, বলো, বলো কি বলতে চাইছো, বলো। আয়না, আয়না, একটা বই, সেদ্ধ বিড়াল, কুমলি। কুসুমের চোখের কোণ দিয়ে গড়িয়ে পড়ল জলের ধারা। ডাক্তারবাবু, এই যে জল আর এই ন্যাকড়া। ও হ্যাঁ, দাও। দেবু ডাক্তার যত্ন করে জলপট্টি দিল কুসুমের কপালে।
অতি স্নেহে হাত বুলিয়ে দিল কুসুমের মাথায়। একটু পরে চোখ বুঝল কুসুম। দেবু ডাক্তার উঠতে গেল, কিন্তু দেখল কুসুম শক্ত মুঠোয় ধরে রেখেছে তার একটা হাত। মুঠোটা ছাড়িয়ে নিতে গেল, পারল না। কুসুম আবারও অস্ফুট স্বরে প্রলাপ বকে চলল। একটা বই অঙ্কের ছবি পাতা উল্টাচ্ছে, পেঁচা একটা কাল পেঁচা। ডাক্তারবাবু, কুসুম কুসুম মাঝে মধ্যে এরকম করছে, কিন্তু কিন্তু এসবের মানে কি? জানি না। যতক্ষণ না কুসুম সুস্থ হচ্ছে কিছুই বোঝা যাবে না। দেবু ডাক্তার ব্যাগ থেকে একটা ইঞ্জেকশন বের করলো, ফয়েল থেকে ওষুধ নিল পরিমাণ মতো। ইঞ্জেকশন পুশ করলো কুসুমের ডান হাতে। এক মুহূর্তে কুসুমের শরীরটা নড়ল, তারপর ঘুমিয়ে পড়ল নিথর হয়ে। সিরিঞ্জটা পলিথিনে মুড়ে ব্যাগে ভরে রাখল। তারপর কুসুমের পাশে বসেই রতনকে জিজ্ঞেস করলো, ঠিক কি হয়েছিল বলো তো, সবটা খুঁটিয়ে বলো। রতন শূন্য এক দৃষ্টি নিয়ে দেখল দেবু ডাক্তারকে, নিজেকে গোছালো যেন। তারপর বলতে শুরু করলো, সেদিন ক্ষেতের কাজ সেরে আমার ওই ফিরতে সন্ধে হয়ে গেছিল, কিন্তু চৌকাঠে পা দিয়েই ছ্যাত করে উঠল বুকটা। ঘর প্রায় অন্ধকার। এমন তো হবার কথা নয়। ভাবলুম কুসুম বুঝি ঘুমিয়ে পড়েছে, তাই একটু বিরক্তই হলেন। কুসুম, কুসুম, এখনো আলো জ্বালাসনি? পড়ে পড়ে ঘুমাচ্ছিস নাকি? কিন্তু উঠোনে দুলুকে একা দেখে আমার অবাক লাগলো। এমন তো হবার কথা নয়। মনে মনে ভাবলুম কুসুম হয়তো কুমলিকে বাইরে চড়াতে নিয়ে গেছে। আমি দাওয়ায় বসে ওদের জন্য অপেক্ষা করতে লাগলাম, কিন্তু ওরা ফিরল না। এদিকে এদিকে ঝড়ও শুরু হয়ে গেছে, ভাঁজও পড়ছে। তাই নিরুপায় হয়ে আমি টর্চ নিয়ে বেরিয়ে পড়লুম। ওই বাদলের বাড়িতে গিয়ে ডাক দিলুম, বাদল, ও বাদল। কিরে রতন, কি হলো? কোনো বিপদ নাকি? শোন না, এই কুসুম এখনো বাড়ি ফেরেনি। বাড়িতে কুমলিও নেই। বাড়ি ফেরেনি মানে? মনে হয় ওই কুমলিকে খুঁজতে বেরিয়েছে, কিন্তু ওকে আমি পশ্চিমে পাটক্ষেতের দিকে তখন যেতে দেখেছিলাম। তুই দাঁড়া, আমি একটা লাঠি নিয়ে আসি। ওদিকটা জানিস তো কেমন। বাদলের কথায় কি ছিল জানি না, কিন্তু কিন্তু আমার মনটা কু গাইতে শুরু করলো। একটু পরে বের হলাম দুজনেই ওই পশ্চিমের পাটের ক্ষেতের দিকে। রতন, আকাশের অবস্থা ভালো নয়, এক্ষুনি বৃষ্টি নামবে মনে হচ্ছে। আমরা জলদি জলদি ওই পাট ক্ষেতের আলপথ ধরে হাঁটা দিতে শুরু করলুম। কিন্তু ডাক্তারবাবু, এই তখনও ভাবিনি যে এইরকম একটা ভয়ঙ্কর দৃশ্য আমাদের জন্য অপেক্ষা করছে। বুঝতে পারিনি এভাবে নিঃস্ব হয়ে যেতে হবে আমাকে। হ্যাঁ, আমি আর বাদল কুসুমকে পাগলের মতো খুঁজতে লাগলাম। কুসুম, কুসুম, ওরে ও কুসুম, 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 এই কুসুম। একটু পরেই ঝমঝম শব্দে বৃষ্টি নামলো, সাথে দমকা হাওয়া। চোখের সামনে যেন সব ঝাপসা হয়ে যাচ্ছে। একে বড় বড় পাট গাছ, তার উপরে ওইরকম বৃষ্টি, কিচ্ছু খুঁজে পাবার জো নাই। বাদল কিছুটা ওই হতাশ হয়েই আমায় বলল, রতন, এই ঝড় বৃষ্টিতে কোথায় খুঁজবি বলতো? এত বড় পাট ক্ষেত। আমি বলি শোন, ঝড় বৃষ্টি একটু থামুক, গাঁ থেকে আরো লোকজন নিয়ে আসতে হবে। আমিও নিরুপায় হয়ে ফিরবো বলে ঠিক করলাম। আর ওই তখনই বাদ পড়ল। কি বিকট জোরে বাবা! বাদল চিৎকার করে উঠল, রতন, ওটা কি? আমার হাতের টর্চ লাইটটা ঘুরে গেল আপনা হতেই। টর্চের আলোয় দেখলাম কুসুম, আমার মা, একটা পাট ক্ষেতের ধারে মুখ চুবড়ে পড়ে আছে। ওটার দেহ কাদা জলে মাখামাখি। আমি পাগলের মতো ছুটে গেলাম।
কুসুম, কুসুম কি হয়েছে? কুসুম কি হয়েছে তোর? চোখ খোল, দেখ দেখ দেখ, তোর বাবা এসেছে। কুসুম! সেই মুহূর্তে বাদল আমার কাঁধ চেপে ধরলো। রতন, রতন ওইদিকে দেখ। আমি বাদলের কথায় সেদিকে টর্চের আলোটা ফেললাম, আর ডাক্তারবাবু যা দেখলাম তাতে আমার বুক ফাঁকা হয়ে গেল। দেখলাম কুমলির নিথর দেহটা পড়ে আছে ওই আলের মাথায়। গলাটা যেন কেউ খুবলে খেয়ে নিয়েছে, আর গোটা দেহে আঁচড় আর কামড়ের দাগ, রক্তের স্রোত হয়ে যাচ্ছে কাদা জলে। ডাক্তারবাবু, এই যে ব্যাগটা। দেবু ডাক্তার রতনের বলা ঘটনাটায় এতক্ষণ যেন ডুবে গিয়েছিল। কিছুটা থতমত খেয়ে গেল সে। ও হ্যাঁ, দাও। দেবু ডাক্তার ব্লাড স্যাম্পেলটা নিয়ে উঠে পড়ল। রাহাকে উদ্দেশ্য করে বলল, কুসুম এখন ঘুমোচ্ছে। ঘুম ভাঙলে কিছু খাইয়ে এই ওষুধটার অর্ধেকটা দেবে। কি পারবে তো? আর বিকেল একবার চেম্বারে যাবে, আরও একটা ওষুধ দেবো। ডাক্তারবাবু, কুসুম ঠিক হয়ে যাবে তো? দেবু ডাক্তার আলতো মাথা নাড়ল, তারপর ধীর পায়ে বের হয়ে গেল ঘর থেকে। রতন ডাক্তারি ব্যাগটা নিয়ে অনুসরণ করলো নীরবে। উঠোনে পৌঁছতেই দুলু আবারও লাফালাফি শুরু করলো। রতন ব্যাগটা ডাক্তারের হাতে দিয়ে ছুটে গেল দুলুর দিকে। দুলু এমন করে না। দুলু, শান্ত হ দুলু। দুলু একটু পরেই হাঁটু মুড়ে বসে পড়ল উঠোনে। চোখের কোণ দিয়ে গড়িয়ে পড়ল জলের ধারা। আসলে কুমলিটা নেই তো, তাই দুলু জোর ভেঙে গেলে যা হয় আর কি। দেবু ডাক্তার স্থির চোখে তাকালো দুলুর দিকে। কানে এসে আছড়ে পড়ল তরঙ্গের মতো কথাটা, দেবেশ, দেবেশ পালা, পালা দেবেশ পালা, এক্ষুনি পালা। প্রচন্ড একটা হল্লা তীক্ষ্ণভাবে দেবু ডাক্তারের কানের পর্দায় আছড়ে পড়ল। ব্যাগ ধরা হাতের মুঠো শক্ত হয়ে গেল। কানের পাশ দিয়ে গড়িয়ে পড়ল ঘামের স্রোত। বুকের ভেতরটা হাঁসফাঁস করতে লাগলো তার। আবারও পালাতে হবে, এক্ষুনি এখান থেকে পালাতে হবে। গুড মর্নিং স্যার, আমায় ডেকেছেন? ও অবিনাশ, কাম সিট ডাউন। এটা দেবেশ রায়ের কেস ফাইল। উপর থেকে হিউজ প্রেশার আসছে। মিডিয়া এখনও খ্যাপা কুকুরের মতো পিছনে পড়ে আছে। আমি তোমাকে 1 মাস টাইম দিচ্ছি। ইজ দ্যাট এনাফ? আমি চেষ্টা করব স্যার। ওকে, এখন আসি। অবিনাশ। ইয়েস স্যার। যেদিন তার নাগাল পাবে, কলার ধরে জানোয়ারের মতো টানতে টানতে নিয়ে আসবে। ডাক্তারের ছদ্মবেশে একটা খুনি, 11টা লাশ, যার মধ্যে 2টো বাচ্চা। ভাবতে পারছো একবার? করিডোর ধরে কিছুটা আনমনে হেঁটে চলেছে ডাক্তার দেবেশ রায়। এখন রাত প্রায় 10টা। নার্সিংহোম একদম নিস্তব্ধ। করিডোরে তার হেঁটে যাওয়ার শব্দটাও প্রতিধ্বনিত হচ্ছে। আইসিসিউর সামনে এসে দাঁড়ালো সে। এই কাছের ঘরটার ভিতরে একজন বছর 17 মেয়ে জীবন আর মৃত্যুর সীমানায় দাঁড়িয়ে। আগামী 10টা ঘন্টা খুব গুরুত্বপূর্ণ। ডক্টর সেন পেশেন্টের অবস্থা দেখে অ্যাডমিট করতে চাননি। দেবেশ চ্যালেঞ্জটা নিয়েছিল। তারপর কেটে গেছে প্রায় 62 ঘন্টা, আর 10 ঘন্টা। ঠিকভাবে কাটলে ডাক্তারি শাস্ত্রে একটা নতুন দিশা তৈরি করতে পারবে দেবেশ। পেশেন্ট মেয়েটির চোখ দুটো দেখলে দেবেশের বুকের ভেতরটা যেন কেমন করে। শূন্য দৃষ্টিটা যেন বারবার তাকে বাঁচানোর আকুতি জানায়। আর এটাই একমাত্র জোর দেবেশের। এই দেবেশ, কি হলো? সেই থেকে ডাকছি তো। কিছুটা নাড়া খেয়ে দেখল নন্দিনী ভ্রু কুঁচকে তাকিয়ে। থতমত ভাবটা কাটিয়ে বলল, ও নন্দিনী, বল। এত টেন্স কেন? আইসিইউ পেশেন্টের জন্য? হ্যাঁ রে, আগামী 10 ঘন্টা ভীষণ ক্রুশিয়াল।
আরে বাবা, সব ঠিক হয়ে যাবে। আমি বলছি তো, তুই এই চ্যালেঞ্জটা জিতবি। শোন না, তুই কি ডিনার করবি এখন? 10টা বেজে গেছে কিন্তু। তুই কি রেডি কর, আমি একবার ভিজিট করে যাচ্ছি। নন্দিনী আলতো মাথা নেড়ে চলে গেল। দেবেশ ঢুকলো ভিতরে। দেবেশকে দেখেই অ্যাটেন্ড নার্স উঠে দাঁড়ালো। দেবেশ এক পলক পেশেন্টের ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে নার্সকে জিজ্ঞেস করলো, লাস্ট রিপোর্ট কি? সব ঠিকঠাকই যাচ্ছে স্যার, পালস রেটও ভালোই। ওকে, আমি ডিনারে যাচ্ছি। আপস অ্যান্ড ডাউনস কিছু বুঝলে সঙ্গে সঙ্গে ইনফর্ম করবে। ইয়েস স্যার। স্যার, একটা কথা বলার ছিল। বলো। বলছি স্যার, পেশেন্টের মা এখনো নিচে অপেক্ষা করছে। একটিবার যদি... মানে আইসিসিউ পেশেন্টকে কিভাবে দেখবে? তাছাড়া এখন রাত 10টা বাজে। আসলে স্যার, পেশেন্ট পার্টি আমার বিশেষ পরিচিত, বারবার অনুরোধ করছে, একটিবার দেখেই চলে যাবে। ঠিক আছে, কাল সকালে আসতে বলো। আসলে স্যার, সকালে ডক্টর সেন থাকবেন, তিনি কিছুতেই অ্যালাউ করবেন না। তাই আপনি যদি... আসলে মা তো মেয়েকে 3 দিন না দেখে আর থাকতে পারছে না, বিশেষ করে এই অবস্থায়। স্যার, দয়া করে যদি... স্যার। আচ্ছা বেশ, ঠিক আছে, তবে মাত্র 2 মিনিট, দেখেই যেন চলে যায়। ক্লিয়ার? দেবেশ বের হয়ে এলো। করিডোর ধরে এগিয়ে গেল ওয়েটিং রুমে। নন্দিনী খাবার রেডি করে অপেক্ষা করছে। হাত স্যানিটাইজ করে খেতে বসলো দেবেশ। পেশেন্টের চাপে খিদেটা যেন ঘুমিয়ে পড়েছিল। খাবার দেখে খিদে এবার যেন উঠে দাঁড়িয়েছে। রুটির টুকরোটা গোগ্রাসে চালান করলো মুখের ভেতর। কি রে, এভাবে খাচ্ছিস কেন? খুব খিদে পেয়ে গেছে নাকি? হ্যাঁ রে, সেই সন্ধ্যায় 1 কাপ চা 2টো বিস্কুট খেয়েছি। বলছি, এই ওই ওই কৌটোটা কি আছে রে? ধুর, ওটা খেতে হবে না। আরে কি আছে বল না। ওটা মা বড়ি দিয়ে চাল কুমড়ো করেছে। আরে বাস, চাল কুমড়ো আর লুকিয়ে রেখেছিস? দে 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 দে। তুই খাবি? খাবো মানে সবটা সাঁটাবো। হ্যাঁ, খা, সবটাই খা। কি ভালো, কি ভালো। বুঝলি, মাসে মাকে বলবি এবার থেকে যেন বেশি করে দেয়, না হলে কিন্তু তার মেয়েই খেতে পাবে না। হ্যাঁ, সে না হয় হবে, কিন্তু এবার যে মাসিমাকে মা বানানোর সময় হয়ে গেছে বাবু। জানিস, বাবাও সেদিন বলছিল। কি রে, বল কিছু। দেবেশ কিছু একটা বলতে যাচ্ছিল, ঠিক তখনই নার্স পাগলের মতো দরজা ঠেলে ঢুকলো। স্যার, এক্ষুনি চলুন, পেশেন্ট কেমন করছে। দেবেশ খাবার ছেড়ে প্রায় লাফ দিয়ে উঠল। বেসিনে কোনো রকমে মুখ ধুয়ে দৌড় দিল সে আইসিসিউর ভিতর। ঢুকেই ঝাঁকুনি খেয়ে গেল যেন। পেশেন্ট হেঁচকি তুলছে, চোখ দুটো ঠিকরে বের হয়ে এসছে কোটর থেকে। দেবেশ ছুটে গিয়ে পালস চেক করলো। তার ডাক্তারি বিদ্যা জানান দিচ্ছে অবস্থা সংকটের দিকে মুখ ঘুরিয়েছে। কিভাবে এমন হলো? সবই তো ঠিক ছিল। আসলে স্যার, পেশেন্টের মা দেখতে এসে না। দেখতে এসে কি? আরে কুইক। স্যার, আমি বারণ করেছিলাম, কিন্তু... আরে কি করেছে সেটা বলো। পেশেন্টের মা পেশেন্টকে গুরুদেবের চরণামৃত খাইয়েছে। ও গড, কি করেছো? তুমি জানো না এখন পেশেন্টের যা কন্ডিশন, তাতে কুইক কুইক ইঞ্জেকশন পুশ করো এক্ষুনি। নার্স দ্রুত ইঞ্জেকশন পুশ করলো। দেবেশ পেশেন্টের পালস টিপে ধরে ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে রইল। না, লাভ কিছু হলো না। পেশেন্ট আরো বার 2 হেঁচকি তুলল, তারপর স্থির হয়ে গেল সব। দেবেশ আরো একবার চেক করলো পালস, তারপর চরম হতাশায় মাথা নাড়ল সে। সব শেষ। বাড়ির লোককে খবর দাও। আচ্ছা, আর ডক্টর সেনকে? ওনাকেও খবর দাও। ঠিক আছে স্যার। দরজা খুলে বের হতেই দেখলো নন্দিনী উদ্বিগ্ন মুখে দাঁড়িয়ে। দেবেশ ধীর পায়ে এগিয়ে গেল। কি রে, কি খবর? নোমর। দেবেশ নন্দিনীকে টপকে এগিয়ে গেল ওয়েটিং রুমের দিকে। আধ খাওয়া প্লেট তখনও পড়ে টেবিলে। চেয়ারে ধপাস করে বসে পড়ল। হেরে গেল সে, চ্যালেঞ্জটাই হেরে গেল। কোন মুখে এবার ডক্টর সেনের সামনে দাঁড়াবে?
দু হাতের মুঠোয় চেপে ধরল নিজের চুলের মুঠি, আর একটু পরেই শুনতে পেল হট্টগোলের সাথে মহিলা কণ্ঠের কান্নার একটা আর্তনাদ। দেবেশ উঠে বাইরে যাচ্ছিল বিষয়টা জানার জন্য, কিন্তু তার আগে নন্দিনী ঝড়ের বেগে ছুটে এলো। দেবেশ, দেবেশ, তুই বাইরে একদম বের হবি না। এখন ওরা খেপে গেছে, বুঝলি তো? আমি দেখছি, তুই ভেতরে থাক। দরজাটা সশব্দে বন্ধ করে দিয়ে চলে গেল নন্দিনী। অজানা কোনো একটা আশঙ্কা এবং চরম ব্যর্থতায় দেবেশ যেন গুটিয়ে গেল। বাইরে চিৎকারের সাথে ভাঙচুর শুরু হয়েছে। দেবেশ উঠল, দরজায় টান দিতে বুঝলো সেটা বাইরে থেকে বন্ধ। ফোনটা বেজে উঠল। কাঁপা কাঁপা হাতে তুলে বলল, হ্যালো ডক্টর রয়, কতবার নিষেধ করেছিলাম এরকম পেশেন্ট অ্যাডমিট না করতে। যে ড্যামেজ হচ্ছে পূরণ করতে পারবেন আপনি? আপনার ওই পেশেন্ট ছাড়াও আরো 20টা পেশেন্ট আছে। এই মুহূর্তে তাদের প্রোটেকশন কে দেবে? স্যার আসলে ইউ শাট আপ স্কাউন্ডার, গেট আউট অ্যাট ওয়ান্স। বেরিয়ে যান এক্ষুনি। আমি আধ ঘন্টার মধ্যে পৌঁছচ্ছি, গিয়ে যেন আপনার মুখ দেখতে না হয়। গেট আউট। বাইরের দরজায় প্রবল বেগে কেউ ধাক্কা দিচ্ছে। আর পারল না দেবেশ, ছুটে গিয়ে খুলল দরজাটা। নন্দিনী দাঁড়িয়ে, ঝড়ের বেগে তাকে টেনে নিল ঘরের ভিতর। দরজাটা বন্ধ করে দিল। নন্দিনীকে দু হাতে জড়িয়ে ধরল সে। নন্দিনী, ওরা আসছে আমায় মারতে। নন্দিনী, বিশ্বাস কর আমি আপ্রাণ চেষ্টা করেছিলাম, কিন্তু কিভাবে যে আমি বুঝতে পারছি না। নন্দিনী। ডাক্তারবাবু, আমি রাহা। কি হয়েছে আপনার? আপনি এমন করছেন কেন ডাক্তারবাবু? ঝাঁকুনি খেয়ে সম্বিত ফিরে এলো। দেবু ডাক্তারের দুহাত তখনও নিবিড়ভাবে জড়িয়ে আছে রাহাকে। ব্যাপারটা বুঝতে পেরেই ছিটকে সরে গেল সে। ও রাহা, তুমি আসলে একটু চোখ লেগে গিয়েছিল, আর ঘুমের ঘোরে দরজা ধাক্কানোর শব্দ শুনে। যাই হোক, বলো কি দরকার? আপনি কুসুমের জন্য ওষুধ দেবেন বলেছিলেন। হ্যাঁ, রেডি করে রেখেছি, এই নাও। রাহা ওষুধটা নিয়ে নিঃশব্দে চলে যাচ্ছিল। দেবু ডাক্তার ডাক দিল, রাহা চোখ তুলে তাকালো। শূন্য এক দৃষ্টিতে দেখল দেবু ডাক্তারকে। হ্যাঁ বলুন। না, কিছু না, তুমি যাও। রাহা আলতো মাথা নাড়ল, তারপর চলে গেল দরজা খুলে। দেবু ডাক্তার চেয়ারে বসেই রইল চোখ বুজে। বুকের হাঁসফাঁসটা আবার যেন ফিরে আসতে চাইছে। না, কিছুতেই তাকে আর ফিরে আসতে দেওয়া যাবে না। বাইরে ঝোড়ো হাওয়া বইছে, জানালার পাল্লাগুলো ঢুকছে জোরে। দেবু ডাক্তার উঠে পাল্লা দুটো বন্ধ করতে গেল। চোখ পড়ল আকাশে। কালো মেঘ গুঁড়ি মারছে সেখানে। পাশের কোনো বাঁধার বন থেকে শিয়াল ডাকছে। কে জানে, কোনো মা শিয়াল হয়তো তার ছানাদের সতর্ক করছে আসন্ন কোনো বিপদ থেকে। চোখ লেগে যাওয়ার আগে দেবু ডাক্তার একটা বই পড়ছিল। দমকা হাওয়ায় খোলা বইয়ের পাতাগুলো উল্টে গেল। জানালাটা বন্ধ করতে গিয়েও থেমে গেল সে। কুসুমও কোনো একটা বইয়ের পাতা উল্টানোর কথা বলছিল না? কাকবুড়ির হাওয়া, হায়না, কালপ্যাঁচা এসব না হয় কুসংস্কার বলে মেনে নেওয়া গেল, কিন্তু বই, কি এমন বই দেখেছে কুসুম যেখানে অঙ্কের ছবি আঁকা আছে? না, কিছু একটা রহস্য অবশ্যই আছে। তার ডাক্তারি বিদ্যা বলছে কুসুমের গায়ের জ্বর স্বাভাবিক নয়, তাকে জানতেই হবে। পশ্চিমের ওই পাট খেতে যেতে হবে তাকে। আবার একটা চ্যালেঞ্জ, আর এই চ্যালেঞ্জটা তাকে জিততেই হবে। দেবু ডাক্তার একটা টর্চ আর লাঠি নিল। বের হতে গিয়েও কি ভেবে একটা ছুরি নিল পকেটে। দরজা বন্ধ করে বের হলো বাইরে। দমকা হাওয়া বয়ে চলেছে একই রকম ভাবে। যতটা সম্ভব দ্রুত পায়ে হেঁটে পৌঁছতে হবে তাকে। গ্রাম ছাড়িয়ে পশ্চিমের পাট ক্ষেতের সামনে এসে দাঁড়ালো সে। সামনেই এক মানুষ লম্বা পাট ক্ষেত। এই ক্ষেত টপকে গেলে পৌঁছানো যাবে কাকবুড়ির বিলের ধারে।
এক মুহূর্ত নিজেকে গোছালো দেবু ডাক্তার, তারপর লাঠিটা শক্ত মুঠোয় ধরে আলপথ বেয়ে এগিয়ে চলল। কাকবুড়ির বিলের ধারে এসে থামল সে। চারপাশের পরিবেশটা বুঝতে চেষ্টা করল। টর্চের আলো ফেলল বিলের জলে। দমকা হাওয়া ঢেউ তুলেছে সেখানে। এই বিল বা তার আশপাশে কি এমন আছে যে গাঁয়ের মানুষ এই জায়গাটাকে এত ভয় পায়? দেখতে হবে। দেখি তো সামনে এগিয়ে। টর্চের আলো ফেলে বিলের পাড় ধরে অনেকটা হেঁটে গেল সে। না, তেমন কিছু অনুভব করল না। কিন্তু এখানে কি কোনো পোড়ো বাড়ি বা মন্দির জাতীয় কিছু আছে? না, না হলে বইয়ের প্রসঙ্গটা আসছে কেন? বইয়ের মতো জিনিস তো আর বিলের পাড়ে খোলা অবস্থায় পড়ে থাকবে না। বিলের পাড় ধরে আরও কিছুটা এগিয়ে যাবে ঠিক করল। কিন্তু তখনই একটা কাল পেঁচা তীক্ষ্ণ ডাক ছেড়ে উড়ে গেল মাথার উপর দিয়ে। এরকম নিস্তব্ধ পরিবেশে এমন তীক্ষ্ণ ডাক এক মুহূর্তের জন্য চমকে দিয়েছিল দেবু ডাক্তারকে। এক মুহূর্তের জন্য থমকে গিয়েছিল সে। আবারও পা বাড়াতে গেল, আর তখনই মাথায় বিদ্যুতের ফলার মতো ধাক্কা দিল কথাটা। এক মিনিট, কুসুম কোন এক কাল পেঁচার কথাও প্রলাপে বলছিল না? পেঁচাটা যেদিকে ডানা ঝাপটে উড়ে গেল সেদিকেই হনহন করে হাঁটা দিল দেবু ডাক্তার। আরও কিছুটা এগোতেই চোখে পড়ল আলোর বিন্দুটা। হাঁটার গতি বাড়িয়ে দিল সে। তার মন বলছে ওই আলোর বিন্দুতেই আছে রহস্যের সমাধান। আরও কিছুটা এগোতেই ভাঙাচোরা কুঠিটা চোখে পড়ল। টর্চের আলোটা নিভিয়ে দিল। ধীর পায়ে এগিয়ে গেল কুঠির দিকে। একটা ভাঙাচোরা দরজা ভেজানো আছে। দেবু ডাক্তার দরজার ফাঁক দিয়ে উঁকি দিল ভিতরে। মৃদু আলো জ্বলছে। ঘর খালি বলে মনে হচ্ছে। আলতো হাতে ঠেলল দরজাটা। বিচ্ছিরি একটা আওয়াজ করে খুলে গেল সেটা। হ্যাঁ, ঘরের ভেতর ফাঁকাই। এক পলক দৃষ্টি পড়তেই দেখতে পেল টেবিলে রাখা আছে একটা বই। দেবু ডাক্তার দারুণভাবে বুঝতে পারল কুসুম কুমলিকে খুঁজতে খুঁজতে কোনোভাবে এখানে চলে এসেছিল। এবং এও বুঝতে পারল কুসুমের প্রলাপ শুধুই প্রলাপ নয়, তার পেছনে গভীর কোনো সত্য আছে। দেবু ডাক্তার ধীর পায়ে এগিয়ে গেল বইটার দিকে। মলাটে লেখা বইটার নাম দেখে আঁতকে উঠল সে। মুখ থেকে আপনা হতেই বের হয়ে এলো, নীলাবন্তী। গণিতবিদ ভাস্করাচার্যের লেখা বই, যেখানে গণিত আর জ্যোতিষশাস্ত্র এক সূত্রে বাঁধা। কিন্তু কিন্তু এই বই তো বহু বছর আগে নিষিদ্ধ হয়ে গেছে। তাহলে এখানে কিভাবে? দেবু ডাক্তার মলাট উল্টালো। কালো কালিতে লেখা, টু মাদার মারিয়া ফ্রম ওয়াল্টার স্কট। আর কোনো পাতা উল্টাবার আগেই কাঁধে শীতল স্পর্শ পেল। দেবু ডাক্তারের মেরুদণ্ড দিয়ে যেন এক মুহূর্তের জন্য ছুটে গেল বরফ। আস্তে আস্তে ঘাটটা ঘোরালো। কি বিভৎস মুখ! আতকে সরে গেল দেবু ডাক্তার। কে তুই? এখানের খবর কিভাবে পেলি? আমি দেবেশ রায়, গায়ের লোক আমায় দেবু ডাক্তার বলে। কিন্তু তুমি কে? এই নিষিদ্ধ বই তুমি কিভাবে পেলে? আমি কে? আমি নিজেও জানি না আমি কে। তবে এই নিষিদ্ধ বইটাই তো আমার সব। কি করবে তোদের এই ডাক্তারি? হ্যাঁ, পারবে পারবে মরা মানুষ বাঁচাতে? আমি পারবো। আর মাত্র কটা দিন, তারপর আমি করে দেখাবো। কিন্তু তার আগে তোকে মারবো। ইঁদুর বেড়াল সেদ্ধ খেয়ে মুখে চড়া পড়ে গেছে মঙ্গোয়ার বুল্লির। আমিও খেয়ে দেখি কেমন খেতে লাগে মানুষের মাংস সেদ্ধ। মহিলার হিংস্র নখরযুক্ত হাতটা এগিয়ে এলো দেবু ডাক্তারের গলা লক্ষ্য করে। দেবু ডাক্তার হাতের টর্চটা দিয়ে সজোরে আঘাত করলো মহিলার মাথায়। হিমকি দিয়ে বেরিয়ে এলো রক্ত। বেশ কয়েক ফোঁটা টকটকে লাল রক্ত ছিটকে লাগলো দেবু ডাক্তারের গালে। মহিলা ঝাঁকুনি খেয়ে পিছিয়ে গেল।
মহিলার এই অদ্ভুত কথা শুনে এক মুহূর্তের জন্য দেবু ডাক্তারের মহিলাকে অলৌকিক অতিপ্রাকৃত বলে মনে হয়েছিল, কিন্তু ফিনকি দিয়ে বেরিয়ে আসা লাল রক্ত বুঝিয়ে দিচ্ছে এই মহিলা মনুষ্য সমাজেরই অংশ। নীলাবন্তীকে আত্মস্থ করার জন্য এমন নির্জন জায়গা বেছে নিয়েছে হয়তো। মহিলা প্রাথমিক আঘাত কাটিয়ে চিৎকার করে ডাক দিল, ডাকটা বাতাসে মিলিয়ে যাবার আগেই ভাঙা জানালা দিয়ে ডানা ঝাপটে ঢুকলো এক বিশাল সাইজের কাল পেঁচা। সেই রহস্যময় মহিলা একটা নিঃশ্বাস ছেড়ে কাল পেঁচাটাকে ডাক্তারকে আক্রমণের ইঙ্গিত করল। কাল পেঁচাটা তীক্ষ্ণ একটা ডাক ছেড়ে যেন মন্ত্রচালিতের মতো ঝাঁপিয়ে পড়ল দেবু ডাক্তারের ওপর। ধারালো নখের আঁচড় বসে গেল দেবু ডাক্তারের গালে। হাতের টর্চটা ছিটকে গেল। দেবু ডাক্তার মুঠোয় ধরা লাঠিটা দিয়ে আঘাত করতে চাইল কাল পেঁচাটাকে। এক মুহূর্তের জন্য খণ্ডযুদ্ধ শুরু হয়ে গেল ভাঙাচোরা কুঠিতে। কাল পেঁচা তার ধারালো নখ দিয়ে ক্ষতবিক্ষত করতে চাইছে তার শিকারকে। দেবু ডাক্তার আপ্রাণ চেষ্টা করছে তার শিকারীকে পরাস্ত করতে, কিন্তু কেউই যেন কাউকে কাবু করতে পারছে না। কাল পেঁচার ডানা থেকে ঝরে পড়ছে রক্ত ভেজা পালক। দেবু ডাক্তারের ক্ষত থেকে গড়িয়ে পড়ছে রক্তের ধারা। দেবু ডাক্তার লাঠিটা এবার শক্ত মুঠোয় ধরল, দৃষ্টি স্থির করল কাল পেঁচার দিকে। তীক্ষ্ণ একটা ডাক ছেড়ে ডানা ঝাপটে কাল পেঁচাটা আবার উড়ে এলো দেবু ডাক্তারকে আঘাত করতে, কিন্তু কাছে আসতেই দেবু ডাক্তার লাঠির ডগা দিয়ে পেঁচার গলাটা চেপে ধরল দেওয়ালে। কাল পেঁচাটা বেশ কয়েকবার প্রবল বেগে ডানা ঝাপটালো। তার লাঠির ডগাটা আলগা হতেই সশব্দে পড়ে গেল কাঠের মেঝেতে। মহিলা এতক্ষণ যেন উপভোগ করছিল লড়াইটা। তার পোষা মঙ্গল নিথর শরীরটা দেখে ঝাঁকুনি খেল একটু। চিৎকার করে উঠল সে, মঙ্গকে মেরে ফেললি, আমার সন্তানকে শেষ করে দিলি তুই। আমি তোকেও শেষ করে দেব। টিপে ধরল দেবু ডাক্তারের গলা। মহিলার গায়ে যে এত শক্তি দেবু ডাক্তার কল্পনাও করতে পারেনি। তার দম যেন বন্ধ হয়ে আসতে লাগলো। তবুও শরীরের সমস্ত শক্তি জড়ো করে হাঁটু দিয়ে মহিলার পেটে সজোরে একটা লাথি মারল সে। মহিলা ছিটকে পড়ল ঘরের কোণে। বেশ কিছু জিনিস হুড়মুড়িয়ে পড়ে গেল। দেবু ডাক্তার মুখটা হাঁ করে নিঃশ্বাস নিল একবার। গলা চিরে কাশি বের হয়ে এলো তার। মহিলা মুখে হিংস্র আওয়াজ ছেড়ে উঠতে গেল, কিন্তু তার আগেই দেবু ডাক্তারের হাতে লাঠি বারংবার আঘাত হানল মহিলার মাথায়। রক্ত আর ঘিলু মাখামাখি হয়ে মিশে গেল মেঝেতে। দেবু ডাক্তার হাতের লাঠি ছুঁড়ে ফেলে দম নিল, মুখটা হা করে আবারও। দম ফুরিয়ে আসে শরীরটা নিয়ে হাঁটু গেঁথে বসে পড়ল কাঠের মেঝেতে। থিতু করল নিজেকে, ফিরতে হবে এবার। হাঁটু মুড়ে কিছুটা এগিয়ে গিয়ে পড়ে থাকা টর্চটা তুলতে গেল, কিন্তু টর্চের দিকে হাত বাড়িয়ে থেমে গেল সে। দুটো হিংস্র চোখ দেখছে তাকে। তীক্ষ্ণ গড়গড়ে গর্জনটা ধাক্কা দিচ্ছে কানের পর্দায়। কেউ বলে না দিলেও দেবু ডাক্তার জানে এই মুহূর্তে তার চোখের সামনে হিংস্র ভঙ্গিতে যে দাঁড়িয়ে আছে সে ভুল্লি। দেবু ডাক্তার কোনো রকম প্রতি আক্রমণ করার আগেই হায়নাটা ঝাঁপিয়ে পড়ল দেবু ডাক্তারের ওপর। নখরযুক্ত থাবা তুলে নিল বা হাতের এক খাবলা মাংস। রক্ত গড়িয়ে পড়ল স্রোতের মতো। দেবু ডাক্তারের শরীর যন্ত্রণায় গুটিয়ে গেল। হায়নার একটা পা দেবু ডাক্তারের বুকে। লকলকে জিভ চেটে চলেছে দেবু ডাক্তারের হাত বেয়ে গড়িয়ে পড়া রক্তের স্রোতটাকে। দেবু ডাক্তার নিঃশব্দে হাত বাড়ালো পকেটে। হাতের মুঠোয় নিল ছুরিটা। ফলাটা খুলল ততোধিক নিঃশব্দে। হায়নাটা থামল একটু। একবার দৃষ্টি ফেলল দেবু ডাক্তারের মুখে। ছুরি ধরা হাতটা থেমে গেল। হায়নাটা আবারও চাটতে শুরু করেছে গড়িয়ে পড়া রক্তটা।
এই সুযোগটা যেতে দিল না দেবু ডাক্তার। ছুরিটা সজোরে চালিয়ে দিল হায়নার বুক লক্ষ্য করে। হায়নাটা ছিটকে পড়ল দূরে। দেবু ডাক্তার ঝটকা দিয়ে উঠল, তারপর হায়নাটার দিকে ছুটে গিয়ে পাগলের মতো চালালো ছুরিটা। রক্ত ছড়িয়ে ছিটিয়ে পড়ল কাঠের মেঝেতে। দেবু ডাক্তার শেষমেশ ছুরিটা মেঝেতে ফেলে দিল, তারপর ধপাস করে বসে পড়ল পাশে। এক মুহূর্ত দম নিল সে। একটু পরে উঠে পড়ল। কাঠের মেঝে রক্ততে মাখামাখি। ধীর পায়ে এগিয়ে গেল টেবিলটার দিকে। শক্ত মুঠোয় তুলে নিল নীলাবন্তীকে। শরীরটা টলে গেল একটু। টেবিলটা ধরে সামলালো নিজেকে। নড়ে গেল টেবিলটা। ছোট্ট হ্যারিকেনের মতো আলোটা উল্টে গেল। ভাঙা জানালা দিয়ে ছুটে এলো দমকা একটা হাওয়া। হ্যারিকেনটা উল্টে পড়ল মেঝেতে। ধপ করে জ্বলে উঠল আগুন। দেবু ডাক্তার বইটা শক্ত মুঠোয় ধরে দৌড় দিল। কাকবুড়ির বিলের ধারে এসে আরো একবার ঘাড় ঘুরিয়ে তাকালো সে। দেখলো দাও দাও আগুনে জ্বলছে পরিত্যক্ত নীলকুঠি। আবারও দৌড় দিল দেবু ডাক্তার আলপথ ধরে। দৌড়তে দৌড়তে অনুভব করল দমকা হাওয়া বাতাসে ছড়িয়ে দিচ্ছে মাংস পোড়ার গন্ধ। বাজারের মুখটা এসে থামল অবিনাশ। অনেক স্টেশন, অনেক বাস স্ট্যান্ড, অনেক হোটেল ঘুরে শেষমেশ সে এসে পৌঁছেছে এই বাজারে। সামান্য সূত্রগুলো জুড়ে জুড়ে আভাস যা পেয়েছে তাতে ওই খুনি ডাক্তারের হদিশ আশেপাশে কোথাও আছে। সে ভাবল পকেট থেকে ফটোটা বের করে নিয়ে সে এখানেও অভ্যাস মতো দেখাবে লোকজন আর দোকানদারদের। একবার এদিক ওদিক তাকালো, আর তখনই চোখে পড়ল সাইনবোর্ডটা। এখানে রক্ত, মল, মূত্র পরীক্ষার ব্যবস্থা আছে। চোখ তুলে দেখল দোকানের নামটা, মনিকা মেডিকেল হল। অবিনাশের ঠোঁটে খেলে গেল ধারালো হাসি। পা বাড়াতে গেল, তখনই বেজে উঠল ফোনটা। দ্রুত কানে দিল। গুড মর্নিং স্যার। এনি প্রোগ্রেস অবিনাশ? ই স্যার, মনে হচ্ছে এবার তার দেখা পাবো। মনে হচ্ছে নয়, কনফার্ম করো। আমাকে প্রচুর প্রেশার নিতে হচ্ছে। তোমার হাতে আর 1 সপ্তাহ আছে। না পারলে কেস হ্যান্ড ওভার করতে হবে। নো নিড স্যার, 1 সপ্তাহের আগেই তাকে আপনার সামনে হাজির করব স্যার। ইটস মাই প্রমিস। ওকে, হোপ দ্যাট ইউ উইল অনার মাই ট্রাস্ট অন ইউ। ইয়েস স্যার। ফোনটা কেটে গেল। অবিনাশ দ্রুত পায়ে এগিয়ে গেল মনিকা মেডিকেল হলের দিকে। ফটোটা দোকানের মালিকের চোখের সামনে ধরল। আচ্ছা, একে চেনেন? না স্যার, চিনি না। ভালো করে দেখুন, আপনার দোকানে কখনো কোনো ওষুধ, ইঞ্জেকশন বা ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট এসব করাতে কখনো এসেছে কিনা? ওষুধ কিনতে তো চারপাশের গ্রাম থেকে অনেকেই আসে, কিন্তু এমন কাউকে না দেখেছি বলে তো মনে হচ্ছে না স্যার। ওই মাঝে মাঝে দেবু ডাক্তার আসে। দেবু ডাক্তার নামটা কানে যেতেই অবিনাশ যেন নাড়া খেল। দেবু ডাক্তার? আচ্ছা, এই দেবু ডাক্তার কোথায় থাকে? থাকে তো শুনেছি ওই মল্লারপুর গাঁয়ে। তবে আজ উনি আসবেন দোকানে, একটা ব্লাড রিপোর্ট করাতে দিয়েছিলেন। আসবেন? তা কখন আসবেন? সাধারণত দুপুরে চেম্বার বন্ধ করেই আসেন। তা এলে কি কিছু বলতে হবে? উনি কি আপনার পরিচিত? আরে না না, তেমন কিছুই নয়। আসলে বাজারে ওনার খুব নাম শুনছিলাম, তাই মনে হলো যদি একবার দেখা করা যেত। হ্যাঁ, গায়ের মানুষজনের কাছে উনি তো ভগবান। মাত্র 5-6 মাসেই। এমন সময় কয়েকজন খদ্দের এসে পড়ায় কথায় ছেদ পড়ল। অবশ্য অবিনাশের যা জানার ছিল জানা হয়ে গেছে। দোকানের মালিক ব্যস্ত হয়ে গেলে অবিনাশ বের হয়ে এলো দোকান থেকে। ঠোঁটের ধারালো হাসি চওড়া হচ্ছে তার। কেস ফাইলে লেখা তারিখটা দুলছে চোখের পর্দায়, 10th February 2009। তার মানে হিসেব পাক্কা মিলছে। এবার শুধু অপেক্ষা করার পালা। হাত ঘড়িটা দেখল 10:15 বাজে। বেশ, তবে ডাক্তারবাবুর জন্য এখন অপেক্ষা করা যাক।
ঘড়ির কাঁটা যখন 1:30 পার করেছে তখন দেবু ডাক্তার ঢুকলো মেডিকেল হলে। ব্লাড রিপোর্টটা নিল। এক পলক পড়ল রিপোর্টটা, কপালে ভাঁজ পুরু হলো। রিপোর্টটা আবারও খামে ভরে বের হয়ে এলো দোকান থেকে। সাইকেলটা নিয়ে ফিরতে শুরু করলো সে। একটু পরেই থেমে গেল হঠাৎ। তার মনে হলো কেউ যেন তাকে অনুসরণ করছে। ঘাড় ঘুরিয়ে পিছনে দেখল, না, তেমন কাউকেই তো চোখে পড়ল না। কে জানে, মনের ভুল হবে হয়তো। চাপা একটা অস্বস্তি নিয়ে সে সাইকেলের প্যাডেলে চাপ দিল আবারও। দেবু ডাক্তার অদৃশ্য হতে অবিনাশ বের হয়ে এলো আড়াল থেকে। ধারালো হাসি এখন আরো ধারালো, আরো তীক্ষ্ণ। ডাক্তারবাবু, আপনি দাড়িতে তো মুখ ঢেকেছেন, তবে ওই চোখ জোড়া ঢাকবেন কিভাবে? সঙ্গে সঙ্গে পকেট থেকে ফোন বের করে ঝটপট ডায়াল করল। হ্যালো স্যার, অবিনাশ বলছি। স্যার, আপনার অতিথিকে নিয়ে খুব শিগগিরই হাজির হচ্ছি। আপনি খাতিরের ব্যবস্থা করে রাখুন। ফোনটা কেটে দিল। ধীর পায়ে বাজার টপকে এগিয়ে চলল অবিনাশ, শীষ দিতে দিতে। ডক্টর দেবেশ রায়, ইউর গেম ইজ ওভার। চেম্বার শেষে স্নান সেরে দেবু ডাক্তার হাতের ক্ষতটায় ব্যান্ডেজ বাঁধার চেষ্টা করছিল, কিন্তু গজ বাঁধতে গিয়ে অসুবিধে বোধ করল। এক হাতে বাঁধতে পারছে না সে কিছুতেই। আমি বেঁধে দেবো ডাক্তারবাবু? ও হ্যাঁ রাহা, একটু সাহায্য করো তো। রাহার হাতে একটা স্টিলের কৌটো, সেটা টেবিলে রেখে আগ্রহ ভরে এগিয়ে এলো। গজের কাটা প্রান্তটা একবার ঘুরিয়ে মুখটা একটা গিট দিল শক্ত করে। লেগে গেল ডাক্তারবাবু? এখনো ব্যথাটা আছে বলুন? অতটা ক্ষত এত সহজে কি ব্যথা যায়? ওই বাক্সটায় একটা নীল মোড়কে ওষুধ আছে, নিয়ে এসো তো রাহা। বললেন না তো কিভাবে এমন হলো? বলছি, আগে ওষুধটা খেয়ে নি। একটু জল দাও তো। এক্ষুনি দিচ্ছি, নিন। আরে বললাম না, ওই সাইকেল থেকে সেদিন পড়ে গিয়েছিলাম। সাইকেল থেকে পড়ে গেলে তো হাঁটু বা কোনোই ছড়ে যাবে, কিন্তু হাতের এখানটা এভাবে। আরে ছাড়ো তো। আচ্ছা, একটা কথা তোমাকে জিজ্ঞেস করি রাহা, তুমি কোনোদিন কাকবুড়ির বিলের ধারে গেছো? তুমি জানো বিলের ওই পারে কি আছে? না বাবা না, ওদিকে যাওয়া মানা। গায়ের পুরুষরাই যেতে সাহস পায় না, সেখানে আবার মেয়েরা। দেবু ডাক্তার হাসলো মনে মনে। মেয়েরা যেতে সাহস পায় না, অথচ কোনো এক মহিলাই। আপনিও কোনোদিন ওদিকে যাবেন না। ওদিকে গেলে কাকবুড়ির হাওয়া লেগে যাবে। কুমড়িটা তো মরেই গেল। কুসুমও কেমন হয়ে গেছে দেখেছেন তো? কুসুম শীঘ্রই সুস্থ হয়ে যাবে। সে ভয়ঙ্কর একটা আতঙ্কের মধ্যে আছে। ওটা কাটলেই কুসুম সেরে উঠবে। রাহা কথা বাড়ালো না, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। হঠাৎ তার চোখে পড়ল বিছানায় পড়ে থাকা বইটা। আলতো হাতে তুলে নিয়ে বলল, এটা কিসের বই? গল্পের? কি সুন্দর নাম, নীলাবন্তী। না না, গল্পের বই নয়, এক ধরনের মন্ত্রের বই বলতে পারো। এই বইয়ের মন্ত্র যদি কেউ সঠিকভাবে বুঝতে পারে এবং আত্মস্থ করতে পারে, তাহলে পশু পাখির সাথে কথা বলতে পারবে, তাদের বশ করতে পারবে, দুরারোগ্য ব্যাধিও সারে বলেই জানি। আর যদি সঠিকভাবে বুঝতে না পারে? যদি না পারে তাহলে সে পাগল হয়ে যায়। তাই তো এই বই নিষিদ্ধ। তাহলে আপনারও এই বই পড়ে কাজ নেই। সে দেখা যাবে এখন বলো তো, এই কৌটোতে কি এনেছো? আসলে মা একটু বড়ি দিয়ে চাল কুমড়ো বানিয়েছিল, তাই একটু আপনার জন্য।
চাল কুমড়ো। দেবু ডাক্তার স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল রাহার দিকে। আবারও কানের পর্দায় আছড়ে পড়ছে হাজারো কান্নার চিৎকার, চোখের সামনে দাউ দাউ করে জ্বলছে আগুন। সেই অভিশপ্ত রাতেও তো নন্দিনীর বাড়ি থেকে আনা চাল কুমড়ো। ডাক্তারবাবু, আমার ভুল হয়ে গেছে, মা বারণ করেছিল, আমি শুনিনি। এসব চাল কুমড়ো টুমড়ো এসব কি আপনাদের খাবার? রাহা কৌটোটা নিয়ে চলে যাচ্ছিল। দেবু ডাক্তার বিড়বিড় করে বলল, কৌটোটা রেখে যাও নন্দিনী। রাহা কিছুক্ষণ স্থির চোখে দেখল দেবু ডাক্তারকে, নামিয়ে রাখলো কৌটোটা। নন্দিনী না ডাক্তারবাবু, আমি রাহা। যাবার জন্য পা বাড়িয়েও থেমে গেল রাহা। আপনার খোঁজ করছিল আজ একজন। লোকটা দেখতে কেমন যেন, কে জানে, কোনো রোগীর বাড়ির লোক হবে মনে হয়। রাহা চলে গেল। দেবু ডাক্তার এক মুহূর্ত কি যেন ভাবল, তারপর দুপুরের খাবারের জন্য রান্নাঘরের দিকে পা বাড়ালো। সন্ধ্যের মুখটাতে একাই বসেছিল দেবু ডাক্তার। রোগী যে কজন ছিল চলে গেছে। চেয়ার ছেড়ে উঠে জানালার ধারে এসে দাঁড়ালো। কেউ সন্ধ্যা আরতি করছে, ভেসে আসছে শঙ্খধ্বনি। বিকেল থেকেই মনটা কেমন যেন ঘুরে ফিরে সেই অভিশপ্ত রাতে চলে যেতে চাইছে। বারবার সে সরাতে চাইছে দৃশ্যটাকে, কিন্তু একটা দাউ দাউ আগুন যেন সারাক্ষণ জ্বলেই চলেছে চোখের পর্দায়। আলোটা নিভিয়ে দরজা বন্ধ করেই শুয়ে পড়ল বিছানায়। রাহাকে কেন সে বারবার নন্দিনী বলে ভুল করে ফেলছে তা সে নিজেও জানে না। হয়তো রাহা কিছু একটা আঁচ করেছে, কিন্তু সাহস করে জিজ্ঞেস করতে পারছে না। একদিন কি রাহাকে সব বলতে হবে? কে জানে। চোখ বুজে শুয়ে থাকতে থাকতে আবারও মানসপটে ভেসে উঠল সে অভিশপ্ত রাত। প্রবল বেগে দরজায় চাপড় দিল দেবেশ। নন্দিনী, নন্দিনী, দরজা খোল! নন্দিনী, নন্দিনী! করিডোরে ছুটোছুটি হচ্ছে। কেউ একজন খুলে দিল দরজাটা। দেবেশ বাইরে বের হতেই থমকে গেল। জনা ৫-৬ লোক উন্মাদের মতো ভাঙচুর চালাচ্ছে নার্সিংহোমে। নন্দিনী তাদের থামানোর চেষ্টা করছে আপ্রাণভাবে। ছুটে গেল দেবেশ। নন্দিনী, নন্দিনী, তুই নিচে যা, পুলিশে খবর দে, আমি দেখছি, যা। উফ, তুই কেন বের হলি? তোকে বললাম না ভেতরে থাক। এই যে এই মালটার জন্যই মেয়েটাকে মরতে হয়েছে, মার শালাকে। ছুটে এলো দুজন, তাদের হাতে হকি স্টিক। এই, কেউ ওর গায়ে হাত দেবে না, ফল কিন্তু খুব খারাপ হয়ে যাবে। দেবেশ, তুই ভেতরে যা, আমি পুলিশকে খবর দিচ্ছি। ওরে শালা ডাক্তারনি, ডাক্তারি মারা হচ্ছে, আবার পুলিশে খবর দেবে? ভাগ শালি। নন্দিনীকে সজোরে ধাক্কা দিল লোকটা। নন্দিনীর শরীরটা একটা পাক খেয়ে আছড়ে পড়ল ভাঙা কাঁচের জানালায়। কাঁচের ধারালো ফলা গেঁথে গেল গালে, গলায়, পেটে। নন্দিনী! দেবেশের মাথায় আগুন জ্বলে গেল। এই মুহূর্তে সে ভুলে গেল তার ডাক্তারি পরিচয়। দেওয়ালে ঝুলছে অগ্নি নির্বাপক। সেটাকে হ্যাচকা টানে খুলে নিয়ে ছুঁড়ে মারল লোকটাকে লক্ষ্য করে। সেটা লক্ষ্যভ্রষ্ট হয়ে আছড়ে পড়ল সার্কিট বোর্ডে। আগুনের একটা স্ফুলিঙ্গ বের হয়ে এলো। চোখের পলকে আগুনের একটা হলকা বেরিয়ে এলো সেখান থেকে। দেবেশ যেন কিছুই খেয়াল করলো না সেসব। নন্দিনীর রক্ত স্নাত দেহটা কোলে তুলে দৌড় দিল করিডোর ধরে উল্টো দিকে। দ্রুত নামলো নিচে পেছনের দরজা দিয়ে। সব হল্লা, সব হট্টগোল উপেক্ষা করে সে ছুটে চলল নন্দিনীর অচেতন দেহটা নিয়ে। যেতে যেতেই বুঝল আগুন একটু একটু করে গ্রাস করছে নার্সিংহোমের দ্বিতীয় তলাকে। ডক্টর নীলাঞ্জন বসু তার ব্যাচমেট। নন্দিনীর অচেতন দেহটা ডক্টর বসুর বাড়ির সামনে শুইয়ে দিল। কলিং বেলের সুইচ টিপল বার ২। তারপর আবারও রাস্তা ধরে হাঁটা দিল। ডক্টর বসু নন্দিনীকে ভালোভাবে চেনে, অবশ্যই সে তার চিকিৎসার ব্যবস্থা করবে। এই মুহূর্তে এটা করা ছাড়া আর কোনো পথ খোলা নেই দেবেশের সামনে। এবার যে তাকে পালাতে হবে, অনেক অনেক দূরে পালাতে হবে। নিরুপায় সে, ভীষণ ভীষণ নিরুপায়। দৌড়তে শুরু করলো দেবেশ। দৌড়তে দৌড়তেই দেখল
ডক্টর সেনের গাড়ি ঝড়ের বেগে নার্সিংহোমের দিকে ছুটে যাচ্ছে। তারপর কত পথ, কত দিন, কত সময় অতিক্রম করে সে যে মল্লারপুর স্টেশনে হাজির হয়েছিল তা একমাত্র সেই জানে। ভীষণ এক লুকোচুরি খেলা, ভীষণ এক ভয়। ট্রেনে আসতে আসতেই পাশের এক যাত্রীর হাতে খবরের কাগজে পড়েছিল খবরটা। বেশ বড় বড় করে ছাপা হয়েছে, ভয়াবহ অগ্নিকাণ্ড কলকাতার নার্সিংহোমে, 2 শিশুসহ 11 জন মৃত, ডক্টর দেবেশ রায় পলাতক, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ডক্টর নন্দিনী মুখার্জির মৃত্যু। আরও হয়তো কিছু লেখা ছিল, কিন্তু সেসব যেন হারিয়ে গিয়েছিল দেবেশের ঝাপসা চোখে। সেই মুহূর্তেই ট্রেনের বাথরুমে ঢুকে কেঁদেছিল হাউ হাউ করে। নন্দিনী, নন্দিনী, আমি তোকে মেরে ফেললাম নন্দিনী, আমি তোকে মেরে ফেললাম নন্দিনী, তোকে মেরে ফেললাম। মল্লারপুর স্টেশনে বিনা কোনো কারণেই নেমেছিল দেবেশ। আনমনে হাঁটছিল প্ল্যাটফর্ম ধরে। উল্টো দিকে কোনো ট্রেন এলে আবার উঠে পড়বে, কিন্তু কোথায় যাবে দেবেশ? না, সে নিজেও জানে না, শুধু জানে আরও দূরে পালাতে হবে। হাঁটতে হাঁটতে হঠাৎই কোনো কিছুতে ঠক্কর খেয়ে পড়ে যাচ্ছিল দেবেশ। তাকিয়ে দেখল একটা মানুষ গুটিসুটি দিয়ে শুয়ে। চলে যেতে গিয়েও কি যেন ভেবে দাঁড়িয়ে গেল। লোকটার শরীরে বসন্তের দাগ ফুটে উঠেছে, শরীর যেন পুড়ে যাচ্ছে ভীষণ জ্বরে। কে আপনি? আপনার বাড়ি কোথায়? লোকটা আলতো চোখ মেলল, ঘড়ঘড়ে গলায় বলল, আমি পবন বাগড়ি, বাড়ি মল্লারপুর। চেতনা যেন হারিয়ে গেল লোকটার। দেবেশ এক মুহূর্ত ভাবল, তারপর দেহটা কোলে তুলে পা বাড়ালো স্টেশনের বাইরের দিকে। কদিন হলো কুসুম অনেকটাই সুস্থ, বাড়ির কাজকর্ম করছে টুকটাক। রতন কিছুটা হাঁপ ছেড়েছে, অনেকদিন কাজে যেতে পারেনি। কুসুম ঘরের কাজে হাত লাগাতে আবারও সে বেরিয়েছে কাজে। বিছানাগুলো গুছিয়ে জানালার দিকে তাকিয়ে বসেছিল কুসুম উদাস মুখে। ভেবেছিল দেবু ডাক্তার আজ সকালে অন্তত একবার তাকে দেখতে আসবেই। কিন্তু একটু আগে রাহা এসে খবর দিল দেবু ডাক্তার নাকি বেশ কয়েকদিন ঘর থেকে বের হচ্ছে না, এমনকি রোগী দেখাও বন্ধ করে দিয়েছে। কে জানে শরীর খারাপ হলো নাকি। রাহার সাথে একবার সময় করে যাবে দেখা করতে। বিছানা ছেড়ে উঠে রান্নাঘরের দিকে পা বাড়ালো কুসুম। হঠাৎই দুলু ভয়ঙ্কর চিৎকার করে উঠল। কাল রাত থেকেই দুলুর পাগলামিটা বেড়েছে। বাবা সকালে কাজে যাবার আগে শান্ত করে গিয়েছিল, এতক্ষণ চুপ করে শুয়েছিল দুলু। হঠাৎ আবার কি হলো কে জানে। কুসুম উঠোনের কোণে কেটে রাখা ছানি থেকে কিছুটা নিয়ে দুলুকে দিল। নে এটা খা, আর জ্বালাসনি, বাবা ঘরে নেই, জানিস তো আমারও শরীর ভালো নেই। কিন্তু দুলু যেন কুসুমের কোনো কথাই গ্রাহ্য করল না। পাগলের মতো ঠুকতে লাগলো পা দুটো। চোখ দুটো দিয়ে মনে হলো যেন আগুনের হলকা বের হয়ে আছে তার। কুসুম বুঝতে পারল না কি করে শান্ত করবে দুলুকে। একটু বাইরে ঘুরে আসবি? বেশ চল, একটু পরেই চলে আসবো কিন্তু। দুলু কি বুঝলো কে জানে, পা ঠোকা বাড়িয়ে দিল আরো। কুসুম ভাবলো একটু, খুঁটি থেকে দড়িটা খুলে দুলুকে নিয়ে বের হলো বাইরে। কিন্তু কুসুম হয়তো তখনও কল্পনা করতে পারেনি একটু পরে ঠিক কি হতে চলেছে, কত বড় দাম দিতে হতে চলেছে তাকে। বাড়ির সামনে একটা ছোট ডোবা, ডোবার পার ধরে দুলুকে নিয়ে চলেছিল কুসুম সামনের মাঠে চড়ানোর জন্যে। হঠাৎই দুলু হাত ছাড়িয়ে দৌড় দিল। এই দুলু, কি করছিস? দাঁড়া বলছি। কুসুম দৌড়লো দুলুকে ধরবার জন্যে, কিন্তু দুলু যেন আজ পুরো পাগল। সে কারো ডাকি আজ কানে নেবে না যেন। রাস্তায় সাইকেল চালিয়ে আসছিল বাদল। দুলুকে ওভাবে ছুটে যেতে দেখে আটকাতে চাইল। দুলু তার ধারালো শিং দিয়ে সজোরে গুতিয়ে দিল বাদলকে। সাইকেলটা ছিটকে পড়ে গেল রাস্তায়। বাদলের শরীরটা শূন্যে একটা পাক খেয়ে আছড়ে পড়ল দূরে। কুসুম, কুসুম ওকে ধর। দুলু থাম,
এরকম করিস না। আরো কিছুটা যেতেই কুসুম তার বাবাকে দেখতে পেল জমিতে কাজ করছে। বাবা, দুলু পালাচ্ছে। রতন চোখ তুলে তাকালো। জমির কাজ ফেলে দৌড়ে এলো কুসুমের কাছে। কুসুম, দুলু এভাবে কোথায় দৌড়াচ্ছে রে? জানি না বাবা, হাত ছাড়িয়ে দৌড় দিয়েছে, পাগল হয়ে গেছে একেবারে। তুই এইখানেই বস, আমি দেখছি। এই শরীর নিয়ে দৌড়াদৌড়ি করিস নে মা, আমি ঠিক ধরে নিয়ে আসবো। হ্যাঁ, আমি ঠিক ধরে নিয়ে আসবো দুলুকে, তুই বস বস। রতন দৌড় দিল। পথে আরো বেশ কয়েকজনকে ঘায়েল করে দুলু পৌঁছলো বাজারে। উন্মত্ত দুলুকে দেখে কয়েকজন ভয়ে দৌড়ল। কয়েকজন নিরাপদে দাঁড়িয়ে উপভোগ করতে লাগলো খ্যাপা বলদের পাগলামি। দুলু শিং উঁচিয়ে তেড়ে গেল একটা দোকানে, ভাঙচুর করলো জিনিসপত্র, আঘাত করলো দোকানের মালিককে। ডান দিকে হাট বসেছিল। দুলু একই রকম উন্মত্তভাবে ছুটে গেল হাটের ভিতর। হট্টগোল শুরু হয়ে গেল একটা। আনাজপাতি, সবজি সব থেতলে গেল দুলুর পায়ের চাপে। এক মহিলা এক ঝাঁকা চুনো মাছ নিয়ে বসেছিল। দুলুর ধারালো শিং গেঁথে গেল তার শরীরে। শরীরটা শূন্যে পাক খেয়ে আছড়ে পড়ল দূরে। দুলু, 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 দয়া করে থেমে যা দুলু। রতন ছুটে গেল দুলুর দিকে মরিয়া হয়ে। আর ঠিক তখনই ভারী একটা ইট আছড়ে পড়ল দুলুর মাথায়। দুলুর শরীরটা ঝাঁকুনি খেয়ে থেমে গেল। ঘাড় ঘোরালো সে। চোখ দুটো রক্ত জবার বর্ণ ধারণ করেছে। বার দুই পা ঠুকে সে আবারও তেড়ে গেল সামনের দিকে, কিন্তু বেশি দূর যেতে হলো না। তার আগে বেশ কয়েকটা শক্ত লাঠি একসাথে আঘাত করল দুলুকে। উত্তেজিত জনতা এখন মারমুখী। লাঠি, রড, যে যা পেয়েছে সেটা নিয়ে নির্মমভাবে আঘাত করছে দুলুকে। রতন ছুটে গেল পাগলের মতো। ওকে মেরো না, দয়া করে ওকে মেরো না, আমি ওকে ফিরিয়ে নিয়ে যাচ্ছি, দয়া করো তোমরা, দয়া করো। মারমুখী জনতার কানে পৌঁছলো না সে আকুতি। তারা নির্দয় নিষ্ঠুরভাবে আঘাত করে চলল উন্মত্ত বলদটাকে। দুলুর মাথা থেঁতলে গেল। নাক দিয়ে বের হয়ে এলো রক্তের ধারা। শরীরটা নিথর হয়ে শুয়ে পড়ল মাটিতে। মারমুখী জনতা ক্ষান্ত হলো একটু। চারপাশে ভিড়টাও হালকা হয়ে গেল। রতন ধীর পায়ে এগিয়ে গেল দুলুর নিথর দেহটার দিকে। হাঁটু গেথে বসে পড়ল ধপাস করে। দুলুর বিস্ফারিত চোখের কোণ দিয়ে তখনও গড়িয়ে নামছে জলের ধারা। দুলু, 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 আমার দুলু। দুলুর চোখের পাতা নড়ল ঈষৎ। মৃদু স্বরে শেষ ডাক ছাড়ল সে। রতনের মনে হলো দুলু হাম্বা নয়, যেন কুমলির নাম ধরে ডাকলো। হয়তো বলতে চাইল, কুমলি, তোকে ছাড়া আমি আর থাকতে পারছি না রে, আমি তোর কাছেই আসছি। রতনের বুকটা খাঁ খাঁ করে উঠল। গলা চির হয়ে বের হয়ে এলো কান্নার দলাটা। দুলু, দুলু, দুলু। উপস্থিত জনতা প্রস্তর মূর্তির মতো দাঁড়িয়ে রইল। কিন্তু কেউ কি শুনতে পেল কোনো এক পিতার সন্তান হারানোর বুক ফাটা আর্তনাদ? রাহা বেশ কিছুদিন বুক চাপা অভিমান নিয়ে দিন কাটাচ্ছিল। দেবু ডাক্তার তার সাথেও দেখা করেনি। এমনকি রাহা বারবার আকুল স্বরে ডাকলেও একবারও দরজা খোলেনি দেবু ডাক্তার। চরম এক অভিমান নিয়ে ফিরে এসেছিল। সে জানে না দেবু ডাক্তার কেন বারবার তাকে কোনো এক নন্দিনীর সাথে গুলিয়ে ফেলে। রাহা কোনো অতীত জানতেও চায় না। তার কাছে এই মানুষটা যেমন তেমনই। কিন্তু দেবু ডাক্তারের কি এমন হয়েছে যে সে রাহার সাথে একটিবার দেখাও করতে চায় না? আর পারল না রাহা অভিমানটা বয়ে বেড়াতে। ভীষণ বেপরোয়া হয়ে গেল তার মন। ঘর থেকে বের হয়ে হনহন করে হাঁটা দিল রাস্তায়। কৌতূহলী দৃষ্টি উপেক্ষা করে সে সোজা উপস্থিত হলো দেবু ডাক্তারের চেম্বারে। চেম্বারের দরজা বন্ধ। চাপড় দিতে গিয়েও থেমে গেল রাহা। কান পাতল দরজায়, আর কান পাততেই যেন চমকে গেল সে।
কেউ ঘরের ভেতর বিচিত্র মন্ত্র জাতীয় কিছু উচ্চারণ করে চলেছে বিজাতীয় গলায়। গতন্তে মঞ্চতং দ্রহীন হরিরৌদ্রেশি শিবস্য পট প্রচ্ছপট বেদানং ভাসাং প্রতিফলং রগরত শরীরে শৃঙ্গাররাশৈবদৃশ্যং দগ্ধিকৌতনং বলে রেখাড়িতম গতিকমথি গুণে বিবাহবেন প্রস্থনং গুণসংখ্যা প্রতিভব বিরাজন্তে নানাবিধ গ্রামণং স্থিতি নিয়মর্ষণং শিবতা। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমি রাহা, দরজা খুলুন। কি হলো, খুলবেন না দরজা? কেন দেখা করছেন না আমার সাথে? কি অপরাধ করেছি আমি ডাক্তারবাবু? একদলা কান্না বুঝিয়ে দিল রাহার গলা। বন্ধ দরজায় এক বুক কষ্ট নিয়ে ঠেস দিয়ে বসে রইল সে। গাল বেয়ে গড়িয়ে নামল নীরব জলের স্রোত। কতক্ষণ ওভাবে বসেছিল খেয়াল নেই রাহার। হঠাৎই গাড়ির ঘর ঘর শব্দ শুনে চোখ তুলে তাকালো, আর দৃশ্যটা দেখেই ঝাঁকুনি খেয়ে উঠে দাঁড়ালো সে। গাড়িটা থেকে নামলো বেশ কয়েকজন অস্ত্রধারী পুলিশ। তাদের মধ্যে একজন ভারী বুটের আওয়াজ তুলে এগিয়ে এলো। এই লোকটাই সেদিন ডাক্তারবাবুর খোঁজ করছিল গ্রামে। সেদিন লোকটাই পুলিশের পোশাক পরেনি, তাই রাহা বুঝতেও পারেনি লোকটার আসল উদ্দেশ্য। রাহার বুক কেঁপে উঠল ভয়ে। পুলিশ অফিসার এগিয়ে এসে রাহাকে উদ্দেশ্য করে বলল, সেই খুনিটা তাহলে এখানে গা ঢাকা দিয়েছে? খুনি? খুনিকে? এখানে তো ডাক্তারবাবু থাকেন। ডাক্তারবাবু? হ্যাঁ ঠিক, তোমাদের সেই ডাক্তারবাবুকেই তো নিয়ে যেতে এসেছি। তা কোথায় তিনি? নিয়ে যাবেন? কেন কেন নিয়ে যাবেন? কারণ 11টা লাশ। রাহা যেন কিছু বুঝতে পারল না। কেমন একটা ভয়ে গুটিয়ে দাঁড়িয়ে রইল সে। অফিসার দরজায় সজোরে চাপড় দিল। মিস্টার দেবেশ রায়, দরজাটা খুলুন। আপনার লুকোচুরি খেলা আজ শেষ। বেরিয়ে আসুন বাইরে। দরজা খুলল না কেউই। অফিসার এক মুহূর্ত অপেক্ষা করল, চাপড় দিল আবারও। দরজাটা খুলুন, আমি আবারও বলছি। তাছাড়া গায়ের লোকজনও জানুক আপনার আসল পরিচয়টা কি। দরজাটা খুলুন। এবারেও খুলল না দরজা। অফিসার দুজন অস্ত্রধারী পুলিশকে ডাকল। এই দরজা ভাঙো। নির্দেশ পেতেই তারা ছুটে এসে বন্দুকের কুঁদো দিয়ে সজোরে আঘাত করল দরজায়। বেশ কয়েকবার আঘাত করতেই পলকা দরজার পাল্লা ভেঙে গেল। অফিসার পিস্তল উঁচিয়ে ঢুকল ভিতরে। কোনো চালাকি করার চেষ্টা করবেন না দেবেশবাবু, আমার কাছে শুট আউটের অর্ডার আছে। ভেতর থেকে কোনো প্রত্যুত্তর এলো না। একটু পরেই অফিসার দেবু ডাক্তারের জামার কলার ধরে টানতে টানতে নিয়ে এলো। কিন্তু এ কাকে দেখছে রাহা? এ তো দেবু ডাক্তার নয়। মনে হচ্ছে দেবু ডাক্তারের কোনো কঙ্কাল। চোখে মুখে কালির ছাপ। কেমন যেন উন্মাদের মতো লাগছে তাকে। এই তো, চলুন চলুন দেবেশবাবু, শ্রীঘরে আপনার আসন পাতা হয়ে গিয়েছে, শুধু যাওয়ার অপেক্ষা। বস হবে, পশু পাখি বস হবে, মানুষের কথা শুনবে, রোগ সারবে। দুরারোগ্য ব্যাধি না। যাই অঙ্কটা মিলছে না। যাই অঙ্কটা মেলাতে হবে। অফিসারের হাত ছাড়িয়ে ঘরের ভেতর চলে যেতে চাইল দেবু ডাক্তার। অনেক নাটক করেছেন মিস্টার দেবেশ রায়। ওহ, আই এম সরি। ডাক্তার দেবেশ রায়, চলুন এবার ওই 11টা লাশের হিসাব দেবার পালা। হিসেব মিলছে না। মেলাতে হবে। রোগ সারবে। ছাড় বলছি, ছাড়। আমার দেরি হয়ে যাচ্ছে। এখনো কত পাতা পড়তে হবে, কত পাতা পড়া বাকি, এখনো কত হিসাব পড়া বাকি। ছাড় আমাকে, ছাড়। দেবু ডাক্তার সজোরে ধাক্কা দিল অফিসারকে। তারপর ঘরের ভেতরে যাবার জন্য পা বাড়ালো। ঠিক তখনই বন্দুকের কুঁদো সজোরে আঘাত করলো তার মাথার পিছনে। মুখ থুবড়ে পড়ে গেল দেবু ডাক্তার। অফিসার এগিয়ে এসে কলার ধরে তোলে দেবু ডাক্তারকে। সজোরে একটা চড় কষালো।
দেবু ডাক্তারের ঠোঁট কেটে গড়িয়ে পড়ল রক্তের ধারা। সালা, চল সালা, এখানে লুকিয়ে ডাক্তারি মারানো হচ্ছে, এখন আবার খ্যাপা সাজার নাটক মারাচ্ছিস। সালা এতগুলো লোককে পুড়িয়ে মেরে মারা, চল। হিড়হির করে টানতে টানতে দেবু ডাক্তারকে জিপের দিকে নিয়ে গেল অফিসার। রাহা ছুটে গেল পাগলের মতো। ছেড়ে দাও ডাক্তারবাবুকে, না না নিয়ে যাও না, ছেড়ে দাও দয়া করে। অফিসার রাহাকে গ্রাহ্যই করল না, একইভাবে দেবু ডাক্তারকে হিঁচড়ে টানতে টানতে নিয়ে তুলল জিপের ভিতর। ঘটনাটা টেনে এনেছে গায়ের 5 জন মানুষকে। তারা পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে। রাহা ছুটে গেল তাদের দিকে। তোমরা চুপ করে দাঁড়িয়ে আছো, ডাক্তারবাবুকে ওরা নিয়ে চলে যাচ্ছে, তোমরা আটকাও ডাক্তারবাবু। কিন্তু উর্দিধারী পুলিশের মুখোমুখি হওয়ার সাহস এ লোকগুলো নেই। তারা পাথরের মূর্তির মতোই দাঁড়িয়ে রইল। জিপ গাড়িটা উন্মাদ প্রায় দেবু ডাক্তারকে নিয়ে চলে গেল। উপস্থিত লোকগুলোও চলে গেল একে একে। রাহা ধপাস করে বসে পড়ল ধুলোর মধ্যে। বাঁধ ভাঙা কান্না বের হয়ে এলো গলা চিরে। আরো একটু পরে রাহা উঠল, হাতের চেটো দিয়ে মুছল গাল বেয়ে গড়িয়ে চলা অবাধ্য জলের স্রোতটাকে। ধীর পায়ে এগিয়ে গিয়ে ঢুকল দেবু ডাক্তারের শূন্য ঘরটায়। এই ঘরটায় 10টা গায়ের মানুষের কাছে ডাক্তারের চেম্বার ছিল। এই ঘরটাতেই ভগবান সম একটা মানুষ বিগত 6 মাস ধরে বাস করছিল। ঘর এখন শূন্য, আর ফিরবে না সে মানুষ কোনোদিনই। আবারও একদলা কান্না উগড়ে এলো রাহার গলা দিয়ে। বিছানার চাদরটা মুঠোয় ধরে ধপাস করে বসে পড়ল মেঝেতে। কোলে ছিটকে এসে পড়ল বইটা। রাহা জল ভেজা চোখেই দেখল নামটা, নীলাবন্তী। কানে বাজলো সেদিনের কথাগুলো। আর এই বই যদি কেউ সঠিক বুঝতে না পারে, যদি কেউ সঠিক বুঝতে না পারে তাহলে সে পাগল হয়ে যায়। ভীষণ রাগে, ভীষণ কষ্টে রাহা বইটাকে ছিঁড়ে ফেলতে শুরু করলো। হে বই কত কিছু কেড়ে নিয়েছে, হে বই অভিশপ্ত, অভিশপ্ত হে বই। নীলাবন্তী নামক কোনো এক নিষিদ্ধ বইয়ের পাতা টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ল মেঝেতে, আর তাতে ঝরে পড়তে লাগলো কোনো এক অসহায় ভালোবাসার চোখের জল। বিভা ক্যাফেতে আজ শুনলেন গল্প নীলাবন্তী নিষিদ্ধ এক। গল্প পাঠে ছিল অভিষেক। অন্যান্য চরিত্রে দেবেশ, অভিষেক, রাহা, প্রদীপ্তা, নন্দিনী, অস্মিতা, অবিনাশ, কুন্তল, কুসুম, শ্রেয়া মুখার্জি, রতন, সৌরভ সেন, বাদল, প্রিয়নাথ মুখোপাধ্যায়, ডক্টর সেন, শুভদীপ, জয়েন্ট কমিশনার স্নেহাদ্রি, রহস্যময় মহিলা দিতিপ্রিয়া, নার্স অভিপ্সা, পেশেন্টের মা রূপাঞ্জনা, ওষুধের দোকানের মালিক পার্থ, মহিলা গ্রামবাসী মধুশ্রী, পুরুষ গ্রামবাসী পবন এবং হামলাকারীর ভূমিকায় কৌশিক দাস। কেমন লাগলো আজকের গল্প আমাদের জানাতে ভুলবেন না। আর যারা আমাদের গল্প শুনছেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর পেয়ে যান সব নোটিফিকেশন সবার আগে। শুনতে থাকুন বিভা ক্যাফে, গল্প শোনার সঠিক ঠিকানা।